লিখতে হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি টিপু চৌধুরী প্রিয় স্বদেশ থেকে, এবং আমি এই মুহূর্তে বস্টন ইউএসএ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সংগ্রামে অভিনন্দন। এই মুহূর্তে যারা আমার সাথে সম্পৃক্ত আছেন এখানে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে আমাদের দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে প্রিয় স্বদেশ তারা একটি উদ্যোগ নিয়েছে এবং সেখানে গত প্রায় 3 বছরের অধিক সময় ধরে তারা তৃণমূল পর্যায়ে কাজ করছে, এবং বিশেষ করে গত 21 মাসে তারা বাংলাদেশের যেই পরিবর্তিত পরিস্থিতি সেখানে তারা তৃণমূল বিশেষ করে যারা কর্মী আছে তাদেরকে সুসংগঠিত করার জন্য কাজ করছে। এবং সেই সাথে আমরা প্রত্যেকে জানি যে বাংলাদেশ তার বিশেষ করে নাগরিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে যেই সময়টা অতিক্রম করেছে গত 21 মাসে, সেখানে আমরা হারিয়েছি আমাদের অসংখ্য নেতা কর্মীদের। এবং গত 21 মাসের ইতিহাস আমরা প্রত্যেকেই জানি, তার প্রেক্ষাপট বা ভূমিকা বলে বা উপসংহার বলে আমরা আজকে সেটাকে লম্বা কোনো সময় নেব না। তবে অনুষ্ঠানের শুরুতেই এই কৃতজ্ঞতাটুকু জানাতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ডাকে 1971 সালে এবং বিশেষ করে 71-এর আগে যে স্বাধিকার আন্দোলনের দীর্ঘ ইতিহাস, যারা দেশের স্বাধীনতার জন্য মানুষের মানবিক অধিকারের জন্য প্রাণ দিয়েছিল, জীবন উৎসর্গ করেছিল, আমাদের মা বোনেরা যারা সংগ্রাম হারিয়েছিল। শুধু তাই নয়, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তাকে নির্মমভাবে হত্যা করা হয়, মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়, স্বাধীনতার সপক্ষে লোকদের হত্যা করা হয়, আওয়ামী লীগের অসংখ্য নিরীহ নেতা কর্মীদের হত্যা করা হয়। এবং সেই থেকে আজ পর্যন্ত বিশেষ করে গত 21 মাসে হাজার হাজার নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করা হয়, যেটা আমরা দেখেছিলাম 25শে মার্চ 1971। ঠিক একইভাবে একই রকম এবং তার চেয়ে আরো ভয়াবহ এই সকল প্রাণ বাংলাদেশের মানুষের অধিকারের জন্য উৎসর্গিত হয়েছিল। তাদের জন্য এখন আমরা সবাই 1 মিনিট নীরব প্রার্থনায় থাকি। সবাইকে প্রার্থনায় স্বাগত।
আপনাদের সবাইকে প্রার্থনায় সমবেত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের আজকের যে অনুষ্ঠানটা আমরা সাজিয়েছিলাম, যে আমরা আমাদের যে শিরোনাম আমরা শুনতে চাই, বলতে চাই এবং দেখতে চাই। প্রিয় সদস্য আয়োজিত তৃণমূল কর্মীদের সাংগঠনিক ভার্চুয়াল সভায় আপনাদের সবাইকে আবারও সুস্বাগত। সম্মানিত সুধী এবং শ্রোতা যারা শুনছেন এবং দেখছেন, আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় সদস্যের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আজিকুর রহমান মোহন। তাকে স্বাগত। তিনি সময়ের সাহসী মানুষ এবং এই দীর্ঘ প্রায় 2 বছরে তিনি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায়, শহরে, বন্দরে, নগরে চষে বেরিয়েছেন এবং তিনি তাদের সুসংগঠিত করার জন্য কাজ করছেন, অন্যায়ের প্রতিবাদ করছেন এবং যেখানে আওয়ামী লীগের এবং সাধারণ মানুষজন যেখানে নির্যাতিত হয়েছে তাদের সপক্ষে কথা বলেছেন। জনাব মোহন, আপনাকে স্বাগত আজকের এই সভায় সভাপতিত্ব করার জন্য। ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের এই সভায় আমি খুবই ভালো লাগছে। আর আজকে আমরা যাকে আমাদের প্রধান, যদিও তার সময়ের সীমাবদ্ধতা রয়েছে এবং তিনি আজকে আমাদের প্রধান আলোচক, আমাদের যে আজকে নির্ধারিত প্রতিপাদ্য যে বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে যে কোন পথে যাচ্ছে বাংলাদেশ। সেখানে আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। আজকের বিষয়কে আমরা দেখব যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান এবং তার যেই গোপনীয় যে কৌশল যেগুলো আছে এবং সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং মানুষকে আক্রান্ত করার যেসব বিষয় আছে সেই বিষয়ে আজকে আলোকপাত করবেন। এবং আজকের এই সময় আলোচনা করার জন্য যথেষ্ট না, আমরা এটাকে কয়েকটা এপিসোডে রাখবো। অবশ্যই আজকে এ বিষয়ে কথা বলবেন যিনি আজকে প্রধান আলোচক। আমি একটু তার সম্পর্কে বলতে চাই। তিনি হচ্ছেন যে তার বর্ণাঢ্য জীবন আছে। বিশেষ করে ডক্টর মোল্লা হক, তিনি একজন ফ্যাকাল্টি মেম্বার মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া। তিনি ডিরেক্টর অফ গ্লোবাল সেন্টার অফ ডেমোক্রেটিক গভর্নেন্স, জাস্টিস ফর দ্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রেজিস্টার্ড ভোকেশনাল কলেজ যেটা কমিউনিটি স্কুল যেটা, এবং ফাউন্ডিং প্রেসিডেন্ট তিনি মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন। সেই সাথে রাজনীতিতে তার সম্পৃক্ততা রয়েছে দীর্ঘ সময় ধরে। বঙ্গবন্ধুর আদর্শের এক সাহসী কণ্ঠ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত দীর্ঘদিন ধরে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সময় ধরে ব্যস্ততার সময়, তারপরেও তিনি জেনারেল সেক্রেটারি অফ মেলবোর্ন আওয়ামী লীগ এবং অর্গানাইজিং সেক্রেটারি অফ অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এবং প্রেসিডেন্ট অফ বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়া। ডক্টর মোল্লা হক বিশেষ করে তিনি সমসাময়িক রাজনীতি, ইতিহাস এবং বিশেষ করে বাঙালি রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং তার পরবর্তী সময় যে সময়ের বাঁকে বাঁকে যে আমাদের জাতির যে ইতিহাস এবং আমাদের যে প্রজন্মের জায়গা থেকে যে আমরা যারা বিচ্যুত এবং আমরা যারা আমাদের সময় থেকে, রাজনীতি থেকে, লক্ষ্য থেকে বিচ্যুত, সে বিষয়ে তিনি গবেষণা করেন, কথা বলেন প্রকাশ্যে এবং তার লেখনের মাধ্যমে। আজকের এই অনুষ্ঠানে তিনি আমাদের প্রধান আলোচক। ডক্টর মোল্লা হক, আপনাকে স্বাগত, আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনুষ্ঠানটি যেভাবে সাজিয়েছি, আপনার পরে সাধারণত আরেকটা প্রতিপাদ্য বিষয় আছে যেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমাদের অনুষ্ঠানে আসলে আমরা নিজেরা কথা বলে অনুষ্ঠানটা পরিচালনা করি, গতানুগতিক কোনো সঞ্চালনার বিষয় নেই। সেখানে হচ্ছে যে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রজন্মকে স্বাধীনতার পর থেকে প্রথম একটা কথা বলে সবার মগজটা ওয়াশ করা হয়েছিল, গোলামি চুক্তি। এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সবসময় অভিযুক্ত করা হয় যে ভারতের দাসত্ব, ভারতীয় দালাল, এই সেই নানাভাবে। আমরা আজকে এটা সিদ্ধান্ত নিয়েছি 3টা এপিসোড আমরা করব বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলে এবং আওয়ামী লীগের শাসনামলের বাইরে যারা ক্ষমতা দখল করেছিল বা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তারা বিদেশের কোন কোন দেশের সাথে কি কি চুক্তি করেছিল। বিশেষ করে আওয়ামী লীগ ভারতের সাথে আজ পর্যন্ত কয়টা চুক্তি করেছে, কয়টা সমঝোতা স্বাক্ষর করেছে, প্রত্যেকটা কেন করেছে, তার বিষয়গুলো কি, তার জনস্বার্থ কি ছিল, তার রিস্ক অ্যান্ড থ্রেট কি ছিল। আমরা এই আলোচনার মাধ্যমে ধারাবাহিকভাবে পরবর্তীগুলো পর্বের মাধ্যমে আমাদের প্রজন্মকে সত্যি ইতিহাসটা জানাবো। সেই সাথে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যারা টক শোতে আতলামি করেন, প্রজন্মকে বিভ্রান্ত করেন, জনগণকে ভুয়া মিথ্যা তথ্য দেন এবং সংসদে অনবরত দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন,
তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমাদের কোনো বক্তব্যের মধ্যে যদি আপনি কখনো মিথ্যা ইতিহাস পান, আমাদেরকে আপনি চ্যালেঞ্জ জানাতে পারেন, আপনাদের স্বাগত। দ্বিতীয়ত আমরা একটা কথা বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক প্রতিপক্ষ এবং রাজনৈতিক শত্রু, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, দুটো আলাদা জিনিস। রাজনৈতিক প্রতিপক্ষ তারাই হয় যাদের আচরণে রাজনৈতিক অনুশীলন এবং দায়বদ্ধতা, শ্রদ্ধাবোধ, মানবিকতার জায়গাগুলো থাকে। যখন সেটা বিস্মৃত হয়, উপেক্ষিত হয়, তখন রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক শত্রু হিসাবে যেই আচরণ করা হয়, সেই আচরণগুলো আমরা দেখেছি। আজকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তাদেরকে আমরা আর কোনোভাবেই রাজনৈতিক প্রতিপক্ষ মানতে রাজি নই, কারণ তাদের আচরণে তারা এটা প্রমাণ করতে পারেননি তারা এখন বা অদূর ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ হবেন। আমরা তাদের আচরণে ধরে নিচ্ছি তারা রাজনৈতিক শত্রু, কিন্তু রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। কেউ যদি তার ভুল বুঝে সে যদি অনুশোচনায়, সে যদি দেশের মানুষের কল্যাণে ফিরে আসতে চায়, অবশ্যই রাজনীতি তাকে স্বাগত জানায়। বাংলাদেশের সবগুলো মানুষকে আওয়ামী লীগ করার দরকার নেই বাংলাদেশকে আলোকিত করার জন্য। বাট যেই চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, যাদের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই চেতনার বাইরে গিয়ে নতুন কোনো পথ এবং মতের কোনো জায়গা বাংলাদেশে হবে না। যেই চেতনায় দেশের জন্ম হয়েছে, এই পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশ ঠিক সেই চেতনায় বাংলাদেশের প্রজন্ম এগিয়ে যাবে। এদেশের মানচিত্র, এদেশের পতাকা, এদের ভূখণ্ড ঠিক সেই চেতনায় আমরা ধরে রাখবো, সমুন্নত রাখবো। সম্মানিত সুধী, আজকের এই আলোচনায় আমরা আমাদের তৃণমূল থেকে আমাদের বেশ কিছু নেতা কর্মীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রতিবারের মতো। আমরা এখানে আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী যারা আছেন, নির্যাতিত যারা আছেন, যারা কথা বলার জায়গা খুঁজে পান না, তারা যদি মনে করেন প্রকাশ্যে এসে দেশের মানুষের উদ্দেশ্যে এবং পৃথিবীর মানুষকে আপনি আপনার কথা জানাতে চান, আপনার বক্তব্যটুকু উপস্থাপন করতে চান, আপনি মাঠে কাজ করেন, গায়ে জামা নেই, অসুবিধা নেই, আপনি শ্রমিক, আপনি রিক্সা চালান, আপনি ভ্যান গাড়ি চালান, আপনি ফুচকা বিক্রি করেন, আপনি কারখানার শ্রমিক, গার্মেন্টসের শ্রমিক, কোনো অসুবিধা নেই। আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনি নির্দ্বিধায় এসে আপনার সত্য এবং ন্যায্য কথাটা বলতে হবে। এই অনুষ্ঠানে এসে কেউ কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না, এটা হচ্ছে প্রধান ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনার ধারক আপনাকে হতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনারা যারাই হন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমাদের সাথে তৃণমূল থেকে আজকে যারা আমরা ডাকবো পরবর্তীতে, প্রথমে থাকবেন বীর মুক্তিযোদ্ধা কাজী হেমায়েত সাকলাইন, তিনি ফরিদপুর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা। তারপরে তৃণমূল থেকে আসবেন তৃণমূল সংগঠক এসা আহমেদ, ইঞ্জিনিয়ার শান্ত থাকবেন, রাজীব থাকবেন, রফিকুল ইসলাম কাকুন এবং ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এবং চুয়াডাঙ্গার নগর পিতা জিপু চৌধুরী, এবং যিনি চুয়াডাঙ্গার মানুষকে সংঘবদ্ধ করেন। এই হচ্ছে আজকের আমাদের অনুষ্ঠানের শর্ট ব্রিফিং আপনাদেরকে দেওয়া হলো। এই মুহূর্তে আমি তৃণমূল থেকে আমন্ত্রণ জানাবো বীর মুক্তিযোদ্ধা কাজী হেদায়েত সাকলাইনকে। আমাদের মধ্যে আছেন হেদায়েত সাকলাইন? ইয়েস, আমি তাকে দেখতে পাচ্ছি। হেদায়েত সাকলাইন, আমি আপনাকে আমন্ত্রণ জানাবো। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি গত 21 মাসে বিশেষ করে ফরিদপুর জেলায়, আপনার থানায়, আপনার গ্রামে, আপনার ইউনিয়নে আপনি যেই বিভৎস ছবিটা দেখেছেন, যে বিশেষ করে জঙ্গি যারা এবং যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিধনে বিভিন্নভাবে কাজ করেছে, সেই বিষয়ে আপনার কাছ থেকে 4 মিনিটে আপনার বক্তব্যটুকু আমরা শুনতে চাইব, এবং তারপরে আমাদের যেহেতু আজকে প্রধান আলোচক যিনি, তার আমরা তার কাছে ফিরে যাব প্রাসঙ্গিক বিষয়। আমি প্রথমে স্বাগত জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা কাজী হেদায়েত সাকলাইন আপনাকে। টিভি যারা কাজ করছেন, হাদিস সাকলাইন ভাই কি আপনাকে ফ্রেম ইন করাতে পারবেন? শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, আমি সম্ভবত কোনো টেকনিক্যাল কারণে সাকলাইন আমাদের সাথে শুনছি। এই মুহূর্তে আমাদের আজকের আরেকজন তৃণমূল আমাদের কর্মী এবং সংগঠক দেখতে পাচ্ছি, মোহাম্মদ রফিকুল ইসলাম কাকুন। কাকুন, আপনি একটু সংক্ষিপ্ত করে 3 মিনিট আপনার বক্তব্যটুকু শেষ করবেন। আপনি এই গত 21 মাসে আওয়ামী লীগ নিধনের যে বিভৎস চিত্র আপনি দেখেছেন, অন্য কোনো কথা না, শুধু সেই চিত্রটা আপনি বলবেন 3 মিনিটে। আপনার এলাকায় আপনার নেতা কর্মীরা কিভাবে নিগৃহীত হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সে বিষয়ে আপনি একটু আমাদের জানান। আপনাকে আনমিউট করতে হবে। মোহাম্মদ রফিকুল ইসলাম কাকুন।
ধন্যবাদ। আজকে এই স্বদেশ বাংলাদেশের ছায়া যার মাধ্যমে দেখতে পাই, বাংলাদেশ তৃণমূলের কষ্টের যে চিত্রগুলো তুলে ধরে, আজকের স্বদেশে উপস্থিত রয়েছেন আমাদের ডক্টর মোল্লা হক, ফ্যাসিস্ট মেকার, ফ্যাকাস্টি মেকার, সাধারণ সম্পাদক মেলবোর্ন আওয়ামী লীগ, সাংগঠনিক সম্পাদক অস্ট্রেলিয়া আওয়ামী লীগ, সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়া। উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত টিপু চৌধুরী, সাধারণ সম্পাদক নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ। বস্টন যুক্তরাষ্ট্র থেকে সংগঠক, গবেষক ও বিশ্লেষক, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ আওয়ামী লীগ। উপস্থিত রয়েছেন স্বদেশের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আজিবুর রহমান মোহন, সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় স্বদেশ। আপনাদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিশ্ব মিডিয়ায় যারা দেখছেন সকলকে মুজিবের শুভেচ্ছা, সালাম। আমার বাড়ি বরুণা জেলার বরিশাল বিভাগ, বরুণা জেলার পাথরঘাটা উপজেলায় পৌরসভার আমি কাউন্সিলর ছিলাম। 5 তারিখের পরে যে অবস্থা হয়েছিল পাথরঘাটা পৌরসভায়, যে নারকীয় দৃশ্য, মিছিল মিটিং করে অফিস আদালত ভাঙচুর, সারা এলাকায় মানুষের বাড়িঘর ভাঙচুর সহ নানাবিধ দুর্ঘটনা, অঘটনা বাংলাদেশে আমার এই পাথরঘাটায় ঘটিয়েছে। কারা কোত্থেকে এসে এই তৃণমূল, এই যে নারকীয় বিভৎস ঘটনা ঘটিয়েছে, তাতে সারা পাথরঘাটা মানুষরা আতঙ্কিত। আমি সম্মানিত প্রধান অতিথির উদ্দেশ্যে বলতে চাই, 5ই আগস্ট ঠিক 4:30টার সময় আমার মাথায় এখান থেকে কোপ দেওয়া হয়। আমার মাথায় 8টি সেলাই। আমার ছেলে উদ্ধার করতে আসলে তাকে উপর্যুপরি কোপানো হয়, তার মাথায় 28টি সেলাই। আমরা বাসায় চিকিৎসা করতে পারিনি, আমাদের এলাকা ছেড়ে বাইরে চিকিৎসা নিতে হয়েছিল। ঠিক তদ্রুপ আমার এলাকায় আরো একজন লোক রয়েছে, আনিসুর রহমান, তার পা 4 ভাগ করে দিয়েছে এবং সে দীর্ঘদিন চিকিৎসায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তার চিকিৎসা ভার গ্রহণ। আমার এলাকায় বিভিন্ন নেতা কর্মী বাড়িতে আক্রমণ হয়েছে। আমার পৌরসভার কাউন্সিলর মোসাফফর ছিল, কাউন্সিলর মিল্লাত ছিল, এরকম এবং সাধারণ নাগরিক যারা আওয়ামী লীগের কর্মী, নেতাকর্মী, সাধারণ নেতাকর্মী ছিল, তাদের উপর নারকীয় হত্যাকাণ্ড, তাদের উপর জুলুম নির্যাতন অদ্যাবধি চলমান রয়েছে। আমার এলাকায় 2টি মামলা হয়েছে। বর্তমান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাহেবের একই এলাকা আমাদের। সেই মামলায় অজ্ঞাত কারণে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে পিছনে ডেট দিয়ে 2 বছর আগের ঘটনা দিয়ে আমাদেরকে আসামি করে সেই মামলায় প্রায় 400-র মতো নেতা কর্মীকে আসামি করা হয়। 3টি উপজেলার লোকজনকে আসামি করায় সমস্ত পুরুষ শূন্য আজকে পাথরঘাটায় মানুষ, আমাদের আওয়ামী লীগ পরিবার সহ যারা সমর্থক ছিল তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘর বাড়ি আসামি করে সেই আসামিদেরকে আবার এভিডেভির মাধ্যমে টাকা নিয়ে তাদেরকে ছাড়ানো হয়। টাকা না দিলে তাদেরকে ছাড়ানো সম্ভব না, জামিন দেওয়া হয় না, টাকা দিতে হয়। 2টি মামলার বাদী তারা বিভিন্ন ভাবে রক্ত চোষার মতো টাকা নিয়ে যাচ্ছে। আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আজকে যে এই অজ্ঞাতনামা আসামি এবং জ্ঞাত আসামি তারা কেউই আমার বাড়িতে থাকতে পারতেছে না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সন্তান সন্ততি পুত্র পরিজন নিয়ে দিন যাপন করছেন। 2টি মামলাই আমাকে আসামি করা হয়েছে। মাননীয় প্রধান অতিথি, আমি আদৌ সেই মামলার ঘটনা সম্পর্কে, আমি সহ আমার টোটাল এলাকার কোনো মানুষ সেই মামলা ঘটনা সম্পর্কে জানে না। সেই ঘটনায় তাদেরকে সকলকে আসামি করে এরকম হয়রানি অব্যাহত রেখেছে। সারা বাংলাদেশের মতো আমার এলাকায় অনিরাপদ। আপনি দেখবেন পত্রিকা খুললেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াবার ছড়াছড়ি পাথরঘাটায়। কালকেও সরকারি দলের সাবেক ছাত্র নেতা তিনি 501 পিস ইয়াবা সহ
পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। ঠিক তেমনি মানে মাকড়সার জালের মতো ইয়াবা নেটওয়ার্ক আমাদের পাথরঘাটায়। আমি এই পাথরঘাটা থেকে ইয়াবা নেটওয়ার্ক সহ, যেহেতু আওয়ামী লীগ আজকে সারা দেশে নাই, সাধারণ মানুষ, আওয়ামী লীগের শাসন ব্যবস্থা, আওয়ামী লীগের আমলে কোনো মানুষ অনিরাপদ ছিল না। আওয়ামী লীগের আমলে এরকম হয়রানিমূলক মিথ্যা মামলা হয়নি। আওয়ামী লীগের আমলে সাধারণ মানুষ অত্যন্ত নিরাপদে দিন যাপন করছিলেন। কিন্তু বর্তমানে সেই চিত্র সম্পূর্ণ উল্টো। সকল মানুষ আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মরণ করতেছেন। আবার তারা তাকে ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা এই বাঙালি বা বাংলাদেশের স্বার্থে, বাংলার সাধারণ মানুষের স্বার্থে, বাংলার জনগণের স্বার্থে আবার মাননীয় প্রধানমন্ত্রী ফিরিয়ে নিয়ে আসবো। আপনি আপনার কাছে পরিশেষে একটি প্রশ্ন থেকে যাবে যে আমাদের এই ইউনূস সরকারের শাসন এবং বর্তমান সরকারের শাসন, তারা যে এই হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা তত্ত্বাবধায়ক আমলে পাচার হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের আমলে পাচার হয়েছে, উপদেষ্টারা ফুলে ফেপে বড়লোক হয়ে গিয়েছেন ছাত্রদেরকে বিক্রি করে। আজকে ছাত্রদেরকে অহরহ জুলাই ৩৬ বলে বিক্রি করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। সকল ছাত্রদেরকে তাদের সঠিক বুঝ, তাদের দেশ কার হাতে নিরাপদ, এটি যাচাই বাছাই, যেহেতু তারা ছাত্র ভবিষ্যৎ কর্ণধার, তাদের আপনার মাধ্যমে সারা বাংলাদেশের, সারা বিশ্বের অবস্থারত সকল অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে যাচাই বাছাই করার জন্য অনুরোধ করব যে বিগত সরকারের আমল এবং বর্তমান সরকারের আমল তারা আপনাদেরকে বিক্রি করছে কিনা, আপনাদের সামনে রেখে আপনাদের বিক্রি করে তারা তাদের স্বার্থ হাসিল করছে কিনা, এটি আপনারা বিবেচনা করবেন। আর এই যে 10-20 হাজার কোটি টাকা ইউনূস সরকার ছাপিয়েছে, বর্তমান সরকারও 20 হাজার কোটি টাকা ছাপিয়েছে, এতে আমাদের আর্থিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের দল আমরা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবো সেই সম্পর্কে, আর এই যে মিথ্যা মামলা হামলা এগুলো বন্ধ হবে কিনা, বন্ধ করতে গেলে আমাদের কি করণীয় সে বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। সারা বাংলাদেশের মানুষকে বাঁচান। সারা বাংলাদেশের মানুষের অনিরাপদ, খেতে পারছে না, তেল পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, অথচ তারা সংসদে বসে তারা হই হুল্লা আনন্দ বিনোদন করছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেশবাসীকে মুজিবের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ কাকুন আমাদেরকে জানানোর জন্য। বিশেষ করে পরবর্তীতে যারা কথা বলবেন, আজকে শুধু আমরা আপনাদের কাছে জানতে চাইবো আপনাদের এলাকায় আপনারা কথা বলতে পারছেন কিনা, নিজের ঘরে বসবাস করতে পারছেন কিনা, স্বাধীনভাবে আপনার দলের স্লোগানটা আপনি উচ্চারণ করতে পারছেন কিনা। যদিও কৌশলগতভাবে সত্তা শব্দটি ব্যবহার করে জামাতের কাঁধে ভর করে, শিবিরের কাঁধে ভর করে বর্তমান দখলদাররা আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা চাপিয়েছে সেই বিষয়টা আপনারা কিভাবে মোকাবেলা করছেন এবং সেই সাথে যে জঙ্গি তৎপরতা আমরা সারা দেশে দেখছি সেই বিষয়ে আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইব। সম্মানিত শুধু আমরা অনুষ্ঠানে আমাদের আজকে প্রধান আলোচকের কাছে ফিরে যাব, কিন্তু যাওয়ার আগে প্রাসঙ্গিকতা আমি একটু বলতে চাই। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ এবং ইসলাম আমাদের ধর্ম অধিক সংখ্যক, কিন্তু বাংলাদেশ যেই চেতনায় স্বাধীন হয় যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে যে ধর্মের কারণে যে আমরা তো সবাই একসময় ভারতীয় ছিলাম, তারপরে আমরা পাকিস্তানি হলাম, তারপরে আমরা বাংলাদেশি হলাম। আমাদের সকল পূর্বপুরুষ যারা ছিলেন, দাদাদের দাদা দাদি সবাই কিন্তু তাদের ভারতীয়, একটা সময় পাসপোর্ট না তাদের পরিচয় ছিল তারা ভারতীয়। ধর্মের কারণে দেশটা ভাগ হয়ে গেল পাকিস্তান, এবং আমরা যাদের সাথে থাকলাম সেই পাকিস্তানের একটা অংশ হিসাবে আমাদেরই ধর্ম, আমাদেরই স্বগোত্রীয় লোক, আমাদের নিজের লোক পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যা আমাদের উপর চালিয়েছে। পৃথিবীর আর কোন দেশে স্বজাতির কোন দেশ বা দল তার নিজের জাতির ধর্মীয় ভাইদের উপর এমন গণহত্যার ইতিহাস পৃথিবীর ইতিহাসে আর কোথাও নাই, যেটা আমাদের উপর যেটা হয়েছিল 1971-এ। যে ধর্মের কথা বলা হয়, আপনারা দেখেন এই দেশে যখন গণহত্যা হয় তখন ইসলামের পতাকা আপনি দেখবেন না। আমাদের দেশে যে শীতকালে এবং গরমকালে যে সিজনাল ওয়াজের ব্যবসা আছে, 5 ওয়াক্ত আযান দিয়ে আমরা মসজিদে যাই, ধর্মটা শুধু সেই সময় দেখা যায়। আর সালাত বলতে যেটা বুঝায় যে দৈনন্দিন জীবনযাপনে সালাত, যেটা আমাদের যে জীবনযাপনে এই জায়গায় এসে ধর্মকে আমরা দেখতে পাই না। আপনি দেখেন খুন,
ধর্ষণ, রাহাজানি, মাপে কম দেয়া, ভেজাল পণ্য, ব্যভিচার, অন্যায়, অধিকার হরণ, সমাজে এমন কোনো কিছু নাই। যদি আপনি কোরআনকে খুলেন, কোরআন যেভাবে একজন মুমিনের জীবনের নিরাপত্তা এবং বিধান নিশ্চিত করে, সেই কোরআনের আলোকে বাংলাদেশের নাগরিক যারা, তারা তাদের ধর্মীয় অধিকার কতটুকু পান? আজান দিলে টুপি একটা মাথায় দিয়ে দাড়ি একটু রেখে দেন, আপনি মসজিদে দৌড় দিবেন? আপনার এই ধর্মীয় স্বাধীনতার, আপনার চিন্তা চেতনার জায়গাটা কতটুকু আপনি ধর্ম পরায়ণ বা ধর্ম পালন করেন, সেটা হচ্ছে বেশি। কই, আমরা তো যখন ধর্ষণ হয় তখন ধর্ষকদের শাস্তির জন্য ইসলামের পতাকা নিয়ে আমরা মিছিল করতে দেখি না? যখন মাপে ওজনে কম দেওয়া হয়, যখন দেশের 90% খাবার হচ্ছে ভেজাল যারা প্রস্তুত করে, সেখানে আমরা ইসলামের কলেমার পতাকা কাউকে মিছিল করতে দেখি না? যখন ফতোয়াবাজি হয় তখন আমরা ইসলামের কলেমার পতাকা নিয়ে মিছিল করতে দেখি না? যখন মাদ্রাসার ছাত্রদের বলাৎকার করা হয় তখন আমরা ইসলামের পতাকা নিয়ে মিছিল করতে দেখি না? যখন নাগরিক অধিকার, নারীদের অধিকার হরণ করা হয়, তাদের নির্যাতন করা হয়, তখন আমরা ইসলামের পতাকা নিয়ে কাউকে মিছিল করতে দেখি না? শুধু আমরা তখন দেখি শীতকালে যে এই করলে ওই পাবেন, ওই করলে ওই পাবেন। অথচ আমাদের লেবাসে, আমাদের আচরণে, আমাদের প্রধান ধর্ম ইসলাম, 32 ভাঙার সময় আমরা ইসলামের পতাকা 32-এর ছাদে দেখতে পাই। আওয়ামী লীগের নিধনের সময় ইসলামের পতাকা আমরা দেখতে পাই, কালো রঙের পতাকা উঠানো হয়। আওয়ামী লীগের লোকদের হত্যা করলে, নিধন করলে ইসলামের পতাকা উঠে। আর যত আকাম আছে এগুলো কিছু করলে ইসলামের পতাকা উঠে না। ইসলামকে যারা ব্যবহার করে এদেশের প্রজন্মকে এবং মানুষকে যারা বিপদগামী করছে, তাদের দিন শেষ। আজকের অনুষ্ঠানটা দেখবেন ভাবে জানাতে চাই। এবং তাদের একটাই পরিচয়, তারা হচ্ছে জঙ্গি। যারা সমাজে ফিতনা তৈরি করে, ফিতনা সৃষ্টি করে, কোরআনের আয়াতকে ব্যঙ্গ করে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তরুণ প্রজন্মের মাথা ওয়াশ করে, সমাজে ফিতনা তৈরি করে, হানাহানি তৈরি করে, তাদের সাজা কোরআনই বলে দিয়েছে কি হবে। আমি আলেমদের মতো বলবো না অমুক কাফের, অমুককে মৃত্যুদণ্ড দেওয়া, যদিও বাংলাদেশের সব আলেমরা এরকম বলে থাকে। এবং আলেমদেরকে আমরা যারা দেখতে পাই, সকালে এক কথা, বিকালে আরেক কথা। এবং মুনাফিকের যতগুলো চরিত্র আছে, যতগুলো মিডিয়া আলেম আছে, সবগুলোর মধ্যে চরিত্র দেখতে পাই। এবং আজকে যারা সংসদের দখলদার, যারা দাবি করে তারা ইসলামের ডিলার, যারা বাংলাদেশে ইসলামকে কায়েম করবে, ঠিক তাদের চরিত্রের মধ্যে আমরা এই মুনাফিকি চরিত্রটা দেখতে পাই। এরা কেউ ধর্মীয় শিক্ষা উচ্চ শিক্ষিত নয়, এরা কেউ কোরআন শিক্ষা উচ্চিত শিক্ষিত নয়, এরা একটা জায়গা থেকে আসছে। এবং আজকে যারা জামাতের আমির, সে তো গুপ্ত ছিল, সে একসময় ছাত্রলীগ করতো, তারপরে জাসদ করতো, এখন জামাতের আমির, এখন সংসদের কার ঘাড়ে পাড়া দিয়ে আসছে তারা, আমরা তার ইতিহাস জানি। এই যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, আজকে যেসব সংগঠন আওয়ামী লীগকে থ্রেট করছে, আওয়ামী লীগের নাম ও নিশা মুছে ফেলার হুমকি দিচ্ছে, 32 মুছে ফেলার হুমকি দিচ্ছে, শেখ হাসিনাকে বারবার হত্যা করার হুমকি দিচ্ছে, আমরা একটা সময় পর্যন্ত তাদেরকে সহনীয় পর্যায়ে রেখেছিলাম। যুদ্ধটা এখন পরিষ্কার, যুদ্ধটার চ্যালেঞ্জটা আমরা নিয়ে নিচ্ছি। যাদের ঘাড়ে পা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার হুমকি দেওয়া হচ্ছে, তাদের সেই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি। আওয়ামী লীগ বিগত সময়ে বারবার জেগে উঠেছে, আগামী দিনও জেগে উঠবে। সময় তো শুধু বাংলাদেশে ধর্মকে ব্যবহার করে এই জঙ্গিবাদের উত্থান, এবং যারা ধর্মের এই ব্যবহার করে এই প্রজন্মকে, এই জাতিকে যারা দ্বিধা বিভক্ত করছে, সে বিষয়ে আমাদের অনেক আলোচনা হবে। তার প্রথম দিকে আজকে অনুষ্ঠানের প্রধান আলোচক ডক্টর মোল্লা হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের জঙ্গিবাদের যে উত্থান, সে বিষয়ে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, সে বিষয়ে বলার জন্য আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই। একটু লাউড হতে হবে প্লিজ। জি, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি একটু যারা টিম রিকোয়েস্ট করবো ওনার ভয়েসটা যেন একটু লাউড করা হয়। আমি অনুষ্ঠানের শুরুতেই সবার আগে স্মরণ করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অবদানে আমরা আজকে বাংলাদেশকে পেয়েছি। অবশ্যই আমি স্মরণ করব 1971 সালের মুক্তিযুদ্ধে নিহত, আহত সমস্ত মুক্তিযোদ্ধা যারা ছিলেন, এবং 30 লক্ষ মানুষ যারা খুন হয়েছে, তাদের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা। এবং যেসব মা বোনেরা অত্যাচারিত হয়েছিলেন, 2 থেকে 4 লক্ষ, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল। অনুষ্ঠানের শুরুতে আমি অবশ্যই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সহ আলোচক বৃন্দ যারা রয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং মুজিবের শুভেচ্ছা দিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাকে বলতে বলা হয়েছে যে বাংলাদেশ আসলে কোন পথে, যে
বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদ নিয়ে সম্প্রতি কথা উঠেছে যে বাংলাদেশ জঙ্গিবাদে আবারও চলে এসছে, যে জঙ্গিবাদ গত 15 বছরে কন্টেইন করা হয়েছিল সেই জঙ্গিবাদ আবারও বাংলাদেশে ফিরে এসেছে। তো এমত অবস্থায় আপনারা হয়তো জানেন, আমি একটু অতীতে ফিরে যাব, যে নেটিজেনরা মনে করেন যে স্বাধীন বাংলাদেশে জঙ্গিবাদ শুরু হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চেয়েছিলেন, সেটি হতে পারেননি। হতে না পেরে তিনি আওয়ামী লীগের সমান্তরালে আরেকটি দল প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং তিনি সেটা করেনও। 1978 সালের সেপ্টেম্বরে বিএনপির প্রতিষ্ঠার সময় উনি জামায়াত, মুসলিম লীগ এবং তৎকালীন ছোট ছোট যেসব ইসলামিক দলগুলি ছিল এবং সেখানে লুকিয়ে ছিল যেসব রাজাকার, আলবদর, আল শামস এবং স্বাধীনতা বিরোধী রাজাকাররা, সেই মুক্তিযুদ্ধ বিরোধী গ্রুপগুলা, সোজা কথায় এন্টি আওয়ামী লীগ গ্রুপ যেগুলো আছে সেগুলাকে নিয়ে উনি আওয়ামী লীগের সমান্তরালে আরেকটি দল প্রতিষ্ঠা করেন, যেটাকে আমরা বর্তমানে বিএনপি নামে চিনি। তো সেই বিএনপি মূলত আওয়ামী লীগের এন্টি একটা গ্রুপকে দিয়ে প্রতিষ্ঠা করা হয়, কিন্তু যেহেতু আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা, আওয়ামী লীগের সমান হতে গেলে, আওয়ামী লীগের সমান ভোট পেতে গেলে তাকে আওয়ামী লীগের এগেনস্টে যারা আছে, যারা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চায়নি, যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, যারা পাকিস্তানকে চেয়েছিল, যারা চেয়েছিল পাকিস্তান টিকে থাকুক, সেই গ্রুপটাকে উনি যেটাকে বলে প্রত্যাবর্তন করান এবং তাদেরকে রিহ্যাবিলিটেশন করান বিএনপির মধ্যে। এবং এইটি করার কারণে যতবার বিএনপি ক্ষমতায় এসছে ততবার জঙ্গি উত্থান ঘটেছে বাংলাদেশে। আপনি দেখেন যে আওয়ামী লীগের এন্টি আওয়ামী লীগ ফোর্সকে সহযোগিতা করতে গিয়ে বিএনপি যেহেতু একটি দুর্বল সরকার ছিল, সবসময় প্রত্যেকবারই বিএনপিকে সমর্থন নিতে হয়েছে এন্টি আওয়ামী লীগ ফোর্সেস এর কাছ থেকে। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে যখন জামায়াত ইসলাম দুর্বল ছিল তখন হয়তো মুসলিম লীগ, তারপরে ছোট ছোট যেসব ইসলামিক দল, তাদের সহযোগিতা নিতে হয়েছে, রাজাকারদের সহযোগিতা নিতে হয়েছে। এবং যারা বাধ্য হয়ে বা বিভিন্ন সার্কামস্ট্যান্সেস এর কারণে মুক্তিযুদ্ধ করেছে, অন্তর থেকে মুক্তিযুদ্ধ করেনি বা বাংলাদেশকে আসলে চায়নি, পাকিস্তানের প্রেতাত্মা বলি আমরা তাদেরকে, সেই গ্রুপটাকেও কিন্তু উনি রিহ্যাবিলিটেশন করিয়েছিলেন বিএনপিতে। তো ফাস্ট ট্র্যাক জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পর আমরা দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেন এবং এরপর জিয়াউর রহমানের দল ক্ষমতা না থাকার কারণে জঙ্গিদের উত্থানটা একটু কমে যায়। হোসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন তখন উনি জাতীয় পার্টিকে উনি এস্টাবলিশ করেন, সেখানে উনি কি বলে ফ্রিডম পার্টিকে এস্টাবলিশ করান, বিভিন্নভাবে বিভিন্ন এন্টি আওয়ামী লীগ একটি গ্রুপ যারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল তাদের উদ্ধার কিন্তু আবারও ঘটে। কিন্তু আমরা বিএনপি যখন আবার ক্ষমতায় চলে আসে 1991 সালে, তখন কিন্তু আমরা দেখি 1992 সালে বাংলাদেশে হরকাতুল জিহাদের জন্ম হয়। তো এবং হরকাতুল জিহাদের জন্ম হয় 1992 সালে এবং এই সময়টাতে 1991 থেকে 1996 যে সময়টা বিএনপি ক্ষমতায় ছিল, এই সময় হরকাতুল জিহাদ সহ আরো বেশ কয়েকটি আপনার জঙ্গি সংগঠন, যাদের লিঙ্ক আমরা দেখি পাকিস্তানের সাথে, যাদের লিঙ্ক আমরা দেখি আফগানিস্তানের সাথে, যাদের লিঙ্ক আমরা দেখি ইন্ডিয়ার যেসব জঙ্গি সংগঠন আছে সেই সব সংগঠনের সাথে, যেরকম মনে করেন আপনার লস্করে তৈয়বা, জাহাসে মোহাম্মদ, তারপর হচ্ছে হরকাতুল জিহাদ, তারপর হচ্ছে যে তেহরিকি ইনসাফ পাকিস্তান, এই ধরনের বেশ কিছু জঙ্গি সংগঠন যারা এই উপমহাদেশে জঙ্গি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দেশে তারা উগ্রবাদী বিভিন্ন কার্যক্রম করে চালান। এর মধ্যে আইএস বা আল কায়েদার একটা অংশ বাংলাদেশে বেশ ভালোভাবে তারা সম্পৃক্ত, তারা বিভিন্ন অ্যাক্টিভিটি করে চলতো। সেই সব গ্রুপ কিন্তু অ্যাক্টিভিটি গুলো 1991 থেকে 1996 সালে বাংলাদেশে মাথা চাড়া দিয়ে ওঠে। তখন তারা ঠিক মতো বেড়ে না উঠলেও যখন 2001 থেকে 2005 বিএনপি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে, তখন কিন্তু আমরা দেখি এই ধর্মীয় উগ্রবাদী বা জঙ্গি গোষ্ঠীগুলি একদম তাদের স্বরূপে ফিরে আসে। এবং এই সময়টা মূলত হরকাতুল জিহাদ বা হুজি এবং জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমপি বেশ ছিল। আপনারা হয়তো আপনাদের মনে থাকবে, আপনারা সকলেই বাংলাদেশে ওই সময়টায় হয়তো ছিলেন এবং বাংলাদেশের খবর আপনারা জানেন। যেমন আমরা জানি যে ওই সময়টায় যেসব জঙ্গি কার্যক্রম সারা পৃথিবীতে হেডলাইন হয়েছিল, এর মধ্যে একটি ছিল 2001 সালের 20 জানুয়ারি সিপিবি সমাবেশে বোমা হামলা,
2001 সালে 14 এপ্রিল রমনা বটমূলে বোমা হামলা, 2001 সালে 16 জুন নারায়ণগঞ্জে বোমা হামলা, 2001 সালের 28 সেপ্টেম্বর সাতক্ষীরায় সিনেমা হলে বোমা হামলা, এছাড়া 2004 সালের 21 মে সিলেটে ব্রিটিশ হাইকমিশনের উপর হামলা, সেখানে বেশ কিছু মানুষ মারা যায়। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সহ প্রায় 24 জনের মতো নেতাকর্মী মারা যান এবং আহত হন, অসংখ্য কয়েকশো লোক আহত হন। এর মধ্যে জননেত্রী শেখ হাসিনা ওনার জীবন সংশয়ের মধ্যে ছিল, ওনাকে শিল্ড করে ওনাকে বাঁচিয়ে রাখা হয়। ওনার ব্যক্তিগত ওনার প্রোটেক্টর, ওনার গাড়ি চালক, ওনারা পর্যন্ত এই হামলায় মৃত্যুবরণ করেন। তো এরপর 2005 সালের 27 জানুয়ারি শাহ AMS কিবরিয়াকে হত্যা করা হয়, সেখানে আরো কিছু লোক ওনার সঙ্গে মারা যান। 2005 সালের 17 আগস্ট সিরিজ বোমা হামলা, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি এবং হবে বলে আমি মনে করি না, যে জেএমবি সারা বাংলাদেশের 63টি জেলায় একযোগে প্রায় 500টি বোমা বিস্ফোরণ ঘটায়। এটি ছিল বাংলাদেশের জঙ্গিদের সবচেয়ে বড় মহড়া এবং এটি বিএনপি যে সরকার হিসেবে কতটা দুর্বল এবং সরকার হিসেবে যে কতটা নাজুক এবং সরকার হিসেবে কতটা ব্যর্থ, সেটার একটা প্রমাণ ছিল 2005 সালের 17 আগস্ট সিরিজ বোমা হামলা। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই সিরিজ বোমা হামলার পর এই জেএমবির যে বাংলা ভাই, যিনি মুফতি সাহেব, যিনি বাংলা ভাই নামে পরিচিত, সিদ্দিকুল ইসলাম, এবং জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান, এই যে নেতা, এদেরকে কিন্তু প্ল্যাটফর্ম, এদেরকে সাপোর্ট এবং এদেরকে আশ্রয় দান করেন বিএনপি বিভিন্ন এমপি এবং মন্ত্রীরা। এগুলা কিন্তু আদালতে প্রমাণিত সত্য, এগুলো আমার মন গড়া কথা নয়, আদালতে প্রমাণিত সত্য যে ওইসব এমপিরা তাদেরকে টাকা দিয়েছেন, তাদেরকে অস্ত্র দিয়েছেন, তাদেরকে সাপোর্ট দিয়েছেন। এবং আমরা জানি যে 10 ট্রাক অস্ত্র এই বিএনপি 2001 থেকে 2005 ক্ষমতাকালীন সময় বাংলাদেশে আসে। হ্যাঁ, হয়তো জঙ্গিদের জন্য আসেনি, এই অস্ত্র এসেছিল আমরা পরে জানতে পেরেছি ভারতের ভিতরে যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, যেরকম একটি রয়েছে উলফা, তার নেতা পরেশ বড়ুয়া, তাদের জন্য সে অস্ত্র কিন্তু এই শুধু বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা নয়, ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য জঙ্গি কার্যক্রম কিন্তু বিএনপি সময়টাতে হয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি। তো এমত অবস্থায় আপনি দেখেন যে 2005 সালের অক্টোবর ডিসেম্বরে কিন্তু বিভিন্ন বিচারালয়ে হামলা হয়, বিভিন্ন জাজদের খুন করা হয়। তো এই যে একটা বিশাল উন্নাসিক একটা কর্মকাণ্ড ঘটেছে 2001 থেকে 2005-এ জঙ্গিদের যে একটা উত্থান আমরা দেখেছি, সেটিকে কিন্তু পরবর্তীতে যখন বাংলাদেশ আওয়ামী লীগ 2009 ক্ষমতায় আসে, 2009 ক্ষমতায় আসার পর আওয়ামী লীগকে কিন্তু এগুলিকে কন্ট্রোল করতে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়। আপনারা দেখে থাকবেন 2013 সালে আনসারুল্লাহ বাংলাদেশ টিম বিভিন্ন ব্লগারদেরকে খুন করেছে। এছাড়া আওয়ামী লীগ সরকার তাদেরকে কন্ট্রোল করতে অত্যন্ত তাদেরকে বেগ পেতে হয়েছে। এছাড়া আমরা পরবর্তীতে হেফাজত ইসলামের ভিতরেও আমরা বেশ কিছু কর্মকাণ্ড দেখেছি, যেগুলাকে আমরা মনে করি যে একটা সময় জঙ্গি একটা কর্মকাণ্ডে ধাবিত হচ্ছে হেফাজত ইসলামের একটা কর্মকাণ্ড একটা পর্যায়ে। তো সেখান থেকেও কিন্তু বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে এনেছিল আওয়ামী লীগ। 2016 সালের আইএস এর বাংলাদেশ চ্যাপ্টার, যেটা আইএস বা ইসলামিক স্টেট বলা হয়, সেই আইএস এর বাংলাদেশ চ্যাপ্টার হোলি আর্টিজানে, আপনারা মনে করে থাকবেন 2016 সালে হোলি আর্টিজানে হামলা করে 29 জন লোককে হত্যা করে। এর মধ্যে মনে খুব সম্ভবত 6 জন জাপানি নাগরিক ছিলেন, তারা জাইকার জন্য বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রজেক্টে কাজ করতে এসেছিলেন। তারা নিরীহ বিদেশি ব্যক্তি, তাদেরকে খুন করা হয়, বাংলাদেশিদেরকে খুন করা হয় 29 জন লোককে। এই যে একদল ইয়াং লোক যাদেরকে ব্রেন ওয়াশ করে এই মানুষকে খুন করতে পাঠানো হয়, এই ছেলেগুলা নিজেরাও খুন হয়েছে, 29 জন লোককে খুন করেছে। এর দ্বারা কার কি উপকার হয়েছে আজ পর্যন্ত আমি জানি না, বাংলাদেশের কেউ আজ পর্যন্ত আমাকে একটি জবাব দিতে পারেনি। তো এছাড়াও আমরা দেখেছি 2023 সালে টাঙ্গুয়ার হাওয়ার এলাকা থেকে 34 জন বুয়েটের শিবির এবং হিজবুত তাহরীরের জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হয়। তো বাংলাদেশে কিন্তু এন্টায়ারলি যে জঙ্গিদের যে উৎপাত বিএনপির সময় সেটি শুরু হয় এবং আওয়ামী লীগ সেটিকে 15 বছর ধরে সেটিকে কন্টেইন করা, দমন করা, এগুলো করতে করতে আওয়ামী লীগের সময় কেটে গিয়েছিল। এবং আওয়ামী লীগ সাকসেসফুলি এই জঙ্গিদেরকে কন্টেইন করতে পারার কারণে বাংলাদেশের যে জিডিপি সেটি কিন্তু 7.5-এ উন্নীত হয়েছিল। এমনকি করোনার সময়ও কিন্তু বাংলাদেশ জিডিপি 6.5%-এর নিচে নামেনি এবং বাংলাদেশ ছিল পৃথিবীর মানে টপ 10 কান্ট্রিজের একটি, যাদের জিডিপি গ্রোথ কন্টিনিউয়াসলি 10 বছর ধরে 6% উপরে ছিল। সেই দেশটি, যে দেশটি
মুক্ত হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে ২০২৪ সালের ৫ই আগস্টের পর যখন একটি প্রতারণামূলক জঙ্গিদের একটি প্রতারণামূলক একটি ষড়যন্ত্রে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়, বাংলাদেশের দেশি বিদেশি চক্রান্ত, ডিপ স্টেট, বিদেশি বিভিন্ন অর্গানাইজেশন, বিদেশের বিভিন্ন দেশ এবং বাংলাদেশের ভেতরে যেসব জঙ্গি গোষ্ঠীগুলি রয়েছে, জামাত, হিজবুত তাহরির এবং অন্যান্য যেসব জঙ্গি গোষ্ঠীগুলি রয়েছে, তাদের সাথে সেনাবাহিনীর একটা সংশ্লিষ্ট এবং জাতিসংঘের যে UNHCR তার যে প্রধান ভলকার টুর্ক, এদের সম্মিলিত একটা প্রচেষ্টায় বাংলাদেশ আওয়ামী লীগের যে অপসারণ ঘটানো হয়, এরপর থেকে দেশে কিন্তু আবারও আমরা বড় ধরনের জঙ্গি একটা তৎপরতা দেখতে পাই। ২০২৪-এর ৫ই আগস্টের পর আপনি দেখে থাকবেন সারা বাংলাদেশে যে মবের যে উৎপাত, সে মব করে যেখানে খুশি সেখানে ১০ জন, ১৫ জন, ২০ জন লোককে যাকে খুশি তাকে পিটিয়ে মেরে ফেলছে। আপনি দেখেন সারা পৃথিবীর কোথাও আপনি ইতিহাসে দেখাতে পারবেন না যে আইন প্রয়োগকারী সংস্থার লোকদেরকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে। আমরা সেটি বাংলাদেশে দেখতে পেয়েছি। ৪৯০টি থানাতে একসাথে আক্রমণ হয়েছে। ৫ই আগস্টের আগে আক্রমণ হয়েছে সিরাজগঞ্জে, সেখানে সিরাজগঞ্জে থানায় পিটিয়ে সবাইকে মেরে ফেলা হয়েছে ৫ই আগস্টের আগে। ৫ই আগস্টের পরেও আমরা সারা বাংলাদেশের ৪৯০টি থানায় যে আক্রমণ করা হয়েছে, এগুলোর প্রত্যেকটি আক্রমণ কিন্তু জঙ্গি আক্রমণ। এবং সেখানে সারা বাংলাদেশ থেকে অস্ত্র লুটপাট করা হয়েছে। সারা বাংলাদেশে প্রায় অফিসিয়াল হিসাবে প্রায় ১৮২ জন পুলিশ নিখোঁজ রয়েছেন, প্রায় ৪৪ জন পুলিশ নিহত হয়েছেন অফিসিয়াল হিসাব। আর আনঅফিসিয়াল হিসাবে অসংখ্য লোক বলছেন প্রায় ১০০০-এর উপরে পুলিশকে খুন করা হয়েছে এবং অসংখ্য প্রায় ৩ থেকে ৪,০০০, অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রায় ৭০০ থেকে ৮০০, বাট আনঅফিসিয়ালি ৩ থেকে ৪,০০০ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মব করে এই জঙ্গি তৎপরতার মাধ্যমে খুন করা হয়েছে। এবং সেই জঙ্গির কথা বাদ দিলাম, আমি ধরে নিলাম যে আওয়ামী লীগের লোকজনকে খুন করা হয়েছে, এগুলা মব করে খুন করা হয়েছে, এগুলা ট্রেস করা যাচ্ছে না। কিন্তু এরপরে ইউনূস সরকারে যাওয়ার পরে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন মাথাচাড়া দিয়ে উঠেছে। ইশতিয়াক মোহাম্মদ ওরফে সামি ওরফে আবু বকর ওরফে মোহাম্মদের সঙ্গে যে গ্রেপ্তার হয়েছে সম্প্রতি, চাকরিচ্যুত ২ জন সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এরপর বাংলাদেশ সেনাবাহিনীতে একজন স্কোয়াড্রন লিডার সহ প্রায় ১০ জন বিমান বাহিনী কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১১ জন পালিয়ে গেছে। অতঃপর একজন পুলিশ সদস্যকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এগুলো গ্রেপ্তার করার পর ইনভেস্টিগেশনে বের হয়ে আসছে যে তারা প্রত্যেকেই পাকিস্তানের লস্করে তৈয়বা LET এবং তেহরিকি তালিবান পাকিস্তান TTP, এদের সাথে তারা সম্পৃক্ত, এদের সাথে তাদের যোগাযোগ রয়েছে এবং তারা বাংলাদেশের ইম্পর্টেন্ট জায়গাগুলি, বিমানবন্দর, হাসপাতাল, ইসকন যেটা মন্দির আছে বা মসজিদ আছে বা হাসপাতাল আছে, এইসব জায়গায় তারা জঙ্গি আক্রমণ করে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা, বাংলাদেশে একটি কেওয়াস, একটি অ্যানার্কি তৈরি করার একটা চেষ্টা তারা করছেন। তাদের মোটিভটা কি এটা কিন্তু এখনো কেউ বের করতে পারছে না। কিন্তু বিএনপি সরকার, মজার জিনিস হচ্ছে যে ডিএমপি যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার ছিলেন, তিনি হচ্ছেন আপনার ডিএমপি কমিশনার ছিলেন সাজ্জাদ আলী সাহেব। উনি কিন্তু বলে বেরিয়েছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এসব ফালতু কথাবার্তা, আওয়ামী লীগ বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়েছে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। সেই ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী সাহেবই কয়েকদিন আগে বলছেন হ্যাঁ বাংলাদেশে জঙ্গি তৎপরতা দেখা দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশে জঙ্গি আক্রমণের আমরা আশঙ্কা করছি, আমরা এখন গ্রেপ্তার করছি, ইনভেস্টিগেশন করছি। দেখেন একই অঙ্গের কত রূপ। যে বিএনপি প্রথম দিকে এসে বলছিল যে বাংলাদেশে জঙ্গি নেই, আওয়ামী লীগের ন্যারেটিভ, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, তারাই এখন পুলিশ বলছে দেশে বর্তমানে 20টির বেশি জঙ্গি সংগঠন রয়েছে। এর মধ্যে জমায়েতুল মুজাহিদিন বাংলাদেশ, JMB, আনসারুল্লাহ বাংলা টিম, ABT, আল্লাহর দল, শাহাদাত আল হিকমা, হরকাতুল জিহাদ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, হিজবুত তাহরির সহ এগুলো এখনো নিষিদ্ধ রয়েছে। এছাড়া রোহিঙ্গা জঙ্গি সংগঠন জামাতুল ইসলাম, আনসারুল ইসলাম অ্যাক্টিভ রয়েছে, রোহিঙ্গাদের জঙ্গি সংগঠন। এবং আপনারা খেয়াল করবেন জঙ্গি তালিকাভুক্ত প্রায় ১৬১১ জন জঙ্গি বর্তমানে মাঠে অ্যাক্টিভ রয়েছে বলে গোয়েন্দারা বলছেন, আমি বলছি না, গোয়েন্দারা বলছে ১৬১১ জন জঙ্গি অ্যাক্টিভ রয়েছে। তাদের মধ্যে ২০২৫ সালের জুলাই মাসে জামিন পেয়েছে ৩৮০ জন। আওয়ামী লীগ যাদেরকে গ্রেপ্তার করেছিল প্রত্যেককে কিন্তু ২০২৪-এর ৫ই আগস্টের পর জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অফিসিয়ালি ৩৮০ জনকে জামিন দেওয়া হয়েছে, আনঅফিসিয়ালি অনেককে ট্রেসই করা যাচ্ছে না।
এবং আরো মজার জিনিস হচ্ছে যারা জেল থেকে পালিয়ে গেছেন তাদের মধ্যে 98 জন রয়েছেন যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং জঙ্গি সম্পৃক্ততা রয়েছে 79 জনের সাথে। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি রয়েছে 9 জন। এই যে অসংখ্য 1611 জন জঙ্গি মাঠে রয়েছে যাদেরকে আওয়ামী লীগ সময় গ্রেপ্তার করা হয়েছে এবং ইউনূস সরকার এসে যাদেরকে ছেড়ে দিয়েছে, বিএনপি সরকার এসেও যাদেরকে ধরার কোনো অভিপ্রায় তাদের মধ্যে দেখতে পাচ্ছি না বা যাদেরকে ধরা হয়নি। তো এই গ্রুপগুলা কিন্তু বাংলাদেশ এখন অ্যাক্টিভ। সময় পেলেই তারা বিএনপি সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে তারা বিভিন্ন জঙ্গি অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু তারা অ্যাক্টিভলি তারা কাজ করছে। এমত অবস্থায় যে এবং আরো মজার জিনিস হচ্ছে যে ইউনূস সরকার বাংলাদেশে যে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সলেশন ক্রাইম বা সিসিটিসি নামে যে সংগঠন বাংলাদেশ পুলিশের রয়েছে সেটিকে কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ বা সাসপেন্ড করে রেখেছিল ইউনূস সরকার। সুতরাং এই গত 18 মাস বা 20 মাস বাংলাদেশে কিন্তু জঙ্গিদেরকে ট্র্যাক করা সম্ভব হয়নি, কারণ এন্টি টেরোরিজম যে ইউনিটটা রয়েছে পুলিশে সেটা কিন্তু সাসপেন্ডেড ছিল। বিএনপি সরকার এসে রিসেন্টলি সেটাকে আবার অ্যাক্টিভ করেছে এবং অ্যাক্টিভ করার পর আমরা দেখতে পাচ্ছি এই ভয়াবহ এই নিউজগুলো আমরা পাচ্ছি। এছাড়া গত 31 জানুয়ারি আহসান জহির খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আরো 4 জনকে গ্রেপ্তার করা হয় শেরেবাংলা নগর থেকে এবং তাদের প্রাথমিক তথ্য মতে দাওলাতুল ইসলাম বা আইএস এর পক্ষে উগ্রবাদী বিভিন্ন রিক্রুটমেন্ট চলছে, বিভিন্ন পোস্ট শেয়ার করা চলছে। এছাড়া 2রা এপ্রিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন 90 জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে হবিগঞ্জ থেকে এক শিশুকে গ্রেপ্তার করা হয়, মানে আন্ডার 15। তারপরে এই শিশুর সাথে বাকি জঙ্গিদের অ্যাটাচমেন্ট রয়েছে বলে জানা যায়। এছাড়া গত 26 ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাদ্রাসাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায় তারা বোমা তৈরি করার সময় ওখানে বিস্ফোরণ ঘটে এবং গত 8 জানুয়ারি শরীয়তপুরের জাজিরায় আরেকটি বাড়িতে বোমা বানানোর সময় কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। তার মানে দেখা যাচ্ছে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন বাড়িতে এসব জঙ্গিরা বোমা বানানোর প্র্যাকটিস করছেন, বোমা বানাচ্ছেন। এবং সরকার যদি, বিএনপি সরকার যদি এগুলিকে কন্টেইন করতে না পারে, আমরা আবারও 2001 থেকে 2005 বাংলাদেশে যা দেখেছি একই ঘটনা আমরা আবারও বাংলাদেশে ঘটতে দেখব। কারণ ইতিমধ্যে শরীয়তপুরের জাজিরায় ডগ স্কোয়াড দিয়ে প্রায় 45টি তাজা ককটেল ও বোমা বানানোর সরঞ্জাম কিন্তু বাংলাদেশ পুলিশ ওখান থেকে বারামত করেছেন। সুতরাং এই সবকিছু মিলিয়ে আমরা যা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশে, যে এই ভয়াবহ কন্ডিশন যদি কন্টেইন করতে না পারে, বাংলাদেশ আবারও একটি আনস্টেবল একটি সরকার দেশে পরিণত হবে, একটি আনস্টেবল একটা কান্ট্রিতে পরিণত হবে। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে সমস্ত যারা ইনভেস্টমেন্ট করেন তারা বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন। বাংলাদেশের জিডিপি 3.5 এসে নেমে দাঁড়িয়েছে। বাংলাদেশের গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই, বাংলাদেশের খাবার নাই। বাংলাদেশ যেই লেভেলে চলে যাচ্ছে, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় রেখে গিয়েছিলেন তার তুলনায় বাংলাদেশ এখন 5-10% একদম তলানিতে এসে দাঁড়িয়েছে। এখন যদি এই জঙ্গিবাদ যদি আপনার মাথা চাড়া দিয়ে উঠে, তাহলে বাংলাদেশের জিডিপির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে। বাংলাদেশের লোকজন ব্যবসা করতে আসবেন না, ইনভেস্টমেন্ট থাকবেন না, জিডিপির গ্রোথ থাকবে না। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি সরকারের উচিত অত্যন্ত দ্রুত গতিতে, অত্যন্ত ইম্পর্টেন্স দিয়ে, গুরুত্ব দিয়ে বাংলাদেশের এই জঙ্গি সিচুয়েশনকে কন্টেইন করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব, যাতে বাংলাদেশ আর একটা আনস্টেবল কান্ট্রি, একটা জঙ্গি কান্ট্রি এবং একটি সাম্প্রদায়িক কান্ট্রিতে পরিণত না হয়। এই কথা বলে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করব। যারা অনুষ্ঠান সংগঠক রয়েছেন, অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমার সহ আলোচক যারা আছেন, সবাইকে আমি আবারও মুজিবের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ হক ভাই, অসাধারণ করে আমার মনে হয় আপনার যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেছেন প্রত্যেকটা বিষয় অনেক বিস্তৃত বলার জায়গা ছিল এবং মানুষ সেটা জানতে চায়। এবং একটা বিষয় আপনি লক্ষ্য করে থাকবেন যে আমাদের তরুণ প্রজন্ম যখনই এই বিষয়টা আসে, এটাকে হেলাফেলা করে সবকিছুকে বলা হয় যেন মিথ্যা। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যতগুলি কথাই বলা হয়, এবং বিশেষ করে ইদানিং এই মিথ্যার পাইকারি বাজারে বেশ কিছু যারা বুদ্ধি বেঁচে যারা ভাত খান তারাও যুক্ত হয়েছেন। এবং আমরা যখনই দেখতে পাই তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য, এবং ইতিহাস শুধু সেটা না, আপনি উইকিপিডিয়া দেখেন, সোশ্যাল মিডিয়াগুলো দেখেন, আমাদের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে সংসদে, জাতীয় সংসদে দাঁড়িয়ে তারা মিথ্যা কথা বলে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের মানুষের কাছে এবং যিনি সংসদের স্পিকার চেয়ারটা বসে আছেন তার কাছে প্রশ্ন রাখতে চাই, সংসদে দাঁড়িয়ে যদি যারা নিজেকে সংসদ সদস্য বলে দাবি করেন তারা যদি কেউ মিথ্যাচার করেন,
আর যদি সেটা প্রমাণিত হয় তার শাস্তি কি? আমরা এরকম কোনো আলামত দেখি কথা, আমাদের সাথেই থাকবেন এবং আমি চেষ্টা করব যে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ এখানে আমরা ৫টা ৬টা স্টেটে যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছি, অস্ট্রেলিয়ার সাথে আমরা একদিন জুমে আপনাদের সাথে মিটিং করব এবং আমাদের তৃণমূল তারা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, সেখানে আপনাকে আবারও আমরা আমন্ত্রণ জানাবো এবং যে বিষয়গুলো নিয়ে আপনি জাতিকে জানানোর প্রয়োজন মনে করেন আমাদের সাথেই থাকবেন। আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা কথা বলছিলাম এবং আমাদের মাঝে এতক্ষণ ধরে যিনি কথা বলছিলেন, জি টিপু ভাই, আপনাকে এবং মোহন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার আরেকটি কমিটমেন্ট থাকার কারণে আমি হয়তো একটু পরে চলে যাব। হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন। জি, ধন্যবাদ। জি, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। সম্মানিত সুধী, কথা বলছিলাম যিনি আমাদের অর্গানাইজিং সেক্রেটারি ফর দ্য অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এবং প্রেসিডেন্ট অফ বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়া, এবং তিনি আমাদের জেনারেল সেক্রেটারি যিনি মেলবোর্ন আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের গণ পরিবেশ বিষয়ক সাব কমিটির যিনি সদস্য, যিনি লেখক, গবেষক এবং ভালো একজন বক্তা, যিনি গবেষক, তিনি আমাদের মাঝে এতক্ষণ ধরে কথা বলছিলেন যে বাংলাদেশে কিভাবে জঙ্গিবাদের উত্থান হলো। এবং আজ থেকে মোহন ভাই, আমরা কি তৃণমূলের কাউকে এখন ডাকলে পাবো? আমাদের সাথে কেউ সম্পৃক্ত হতে চান তৃণমূল থেকে? আমি দেখতে পাচ্ছি একজন মিরাজ হোসেন রাসেল এসছেন ফ্রেমে। রাসেল 2 মিনিট কথা বলুন, তাকে সুযোগ দেন। রাসেল, আপনার কাছে আমি জানতে চাই, আমি দেখতে পাচ্ছি বীর মুক্তিযোদ্ধা কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন এসছেন। আমি রাসেল আপনার কাছে আসছি একটু পরে। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো আমাদের ফরিদপুর থেকে, তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা, অবশ্যই আমাদের অহংকার। আমি হেদায়েতের কাছে জানতে চাইবো যে আপনার এই দীর্ঘ রাজনৈতিক এবং নাগরিক জীবনে আপনি আপনার সমাজে, আপনার এলাকায় যে অসঙ্গতিগুলো আপনি দেখেছেন, যে গুম, খুন, রাহাজানি এবং যে আওয়ামী নিধনের যে উৎসব রাজনীতির নাম করে, আপনার কাছ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে, মানে অন্ধ দলীয় ভাবে না, আপনি আওয়ামী লীগ করেন সেজন্য না, একজন নাগরিকের দৃষ্টিকোণ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে জানতে চাইব আপনি যা দেখেছেন তা জাতিকে জানানোর জন্য গত 21 মাসে। আপনাকে স্বাগত। এদের আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে। জি জি, জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। না, শোনা যাচ্ছে না, মিউট করা। আমরা দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বারবারই বিদ্যুৎ আসছে, বিদ্যুৎ আসার কারণে বারবার আমরা প্রোগ্রামটা ঠিকভাবে করতে পারছি না। আমাদের যদিও বিকল্প ব্যবস্থা আছে, সেখানে আমাদের বাফারিং হচ্ছে বারবার, অটো মিউট কেন হয়ে যায়? বিদ্যুৎ আসার কারণে আমরা খুবই বিপর্যস্ত। জি ধন্যবাদ। জি, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। প্রিয় স্বদেশের আপনি আনমিউট হয়ে গেল, আনমিউট এই প্রিয় স্বদেশ, ধন্যবাদ। আমাদের আজকে যিনি প্রধান আলোচক ছিলেন ডক্টর মোল্লা হক, হ্যালো, অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মেলবোর্ন আওয়ামী লীগ, আমাকে শুনতে পাচ্ছেন? এবং সাংগঠনিক সম্পাদক অস্ট্রেলিয়া আওয়ামী লীগ, সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়া। আজকের বিশ্লেষক টিপু চৌধুরী ভাই, সাধারণ সম্পাদক নিউ ইংল্যান্ড
আওয়ামী লীগ, বেস্টন, যুক্তরাষ্ট্র, সংগঠক, গবেষক ও বিশ্লেষক, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ। আজকের সুধীজন, সকল উপস্থিতি, আজকের আমাদের বিভিন্ন নেতাকর্মী ভাইয়েরা, বর্তমান আমাদের যে প্রেক্ষাপটটা, আমাদের এলাকা, আমি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। আমি 20 বছর পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছি, ভাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে। তো আমার এলাকায় এ পর্যন্ত 5 জন খুন হয়েছে এবং প্রায় 3200 লোকের এগেনস্টে মামলা মোকদ্দমা হয়েছে। তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতেছি গণ অভ্যুত্থানের পরের থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম ও নির্বাচনে অংশ না নেওয়ার একটা বিশেষ জটিলতা সৃষ্টি করলো এবং 2024 সালের আগস্টের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা দেশ ত্যাগ করার কারণে, আত্মগোপনে চলে যাওয়ার কারণে আমাদের তৃণমূলের অনেক নেতাকর্মীর অভিযোগ যে আস্থা এবং রাজনৈতিকের তৃণমূলের অনেক নেতাকর্মী অভিভাবকহীন হয়ে পড়েছে আমাদের ভিতরে। তা রাজনৈতিক প্রতিহিংসা ও আইনের অনেক ঝামেলায় মুখে পড়তে হয়েছে এই কারণে, যেহেতু আমাদের নেতৃবৃন্দ উপস্থিত নাই। তা রাজনৈতিক যদি কোনো দলের প্রথম ক্ষমতার থেকে একটু দূরে সরে যায়, তাহলে দেখা যায় যে তখনই তৃণমূলের কর্মীদের উপরে সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হয়। কারণ অনেক ক্ষেত্রে তৃণমূলের কর্মীদের উপরই বহিরাগত হামলা মামলার খবর গণমাধ্যমে অনেক এসেছে। জননেত্রী শেখ হাসিনা এই শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে তৃণমূল একটি বড় অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে ইতিমধ্যে। আপনারা জানেন যে মামলা হামলার দাবি এই পর্যন্ত 2.6 লাখ গায়েবী মামলা, যেটা 25 লাখ আসামি, ইউনিয়ন কর্মীদের থেকে মন্ত্রী পর্যায়ের, এর মধ্যে সাবেক এমপি মন্ত্রী প্রায় 300+ আছে। 71-এর রাজাকারদের নাতিপুতিরা প্রতিশোধ নিতেছে। উদাহরণ 15ই আগস্ট ধানমন্ডি 32-এর হামলা এবং গোপালগঞ্জের 144 ধারা দিয়ে নেতাদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ। যারা 71-এর রাজাকার ছিল তারা এখন আমাদেরকে ফ্যাসিস্ট ও খুনি বলে, নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করতেছে। জামাত নিষিদ্ধ, তারপরও এখন তাদের এই জঙ্গি গোষ্ঠী শিবির, তারা এখন মিছিল মিটিং করে বেড়াচ্ছে। ইতিহাস যে বদলায় নিতেছে তারা। 7ই মার্চ মুজিবনগর সরকার, যেটা বঙ্গবন্ধুর পাঠ্য বই থেকে বাদ দেওয়া, জিয়াকে স্বাধীনতার ঘোষক বানানো এবং 7ই নভেম্বরকে জাতীয় বিপ্লব দিবস বানানোর চেষ্টায় আছে। অর্থনৈতিক সামাজিক বয়কটে আওয়ামী লীগকে তারা ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি থেকে বাদ দেওয়া, আওয়ামী লীগ করার কারণে মামলা, মারধর এবং ঠিকাদার থেকে তাদেরকে বঞ্চিত করা। এই দখলদার সরকার, ডাক্তার ইউনূস সরকার, এই যে অসাংবিধানিক আমেরিকা পাকিস্তান মিলেই এই রাজাকারদের বসাইছে। মূলত এইটাই হলো মূল উদ্দেশ্য। আর উদ্দেশ্যটা হলো মুক্তিযোদ্ধার চেতনাকে মুছে ফেলানো। এটা মেন তাদের একটা টার্গেট। এই মুক্তিযোদ্ধা এবং 71 যদি মুছে ফেলতে পারে তাইলে তারা সার্থক। এই সংবিধান থেকে 12তম সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়কে ফিরানোর প্রক্রিয়া চলতেছে। এই অপকৌশলগুলা করে আওয়ামী লীগকে কিভাবে নিধন করা যায় সেই চেষ্টাই তারা এখনো করে যাচ্ছে। এইটাই হলো মূল কথা ছিল আজকের, যেটা আমরা এই আলাপ আলোচনায় যেটা বুঝতে পারলাম। কারণ আমাদের দেশে এখন জননেত্রী শেখ হাসিনাকে আমরা যতদিন পর্যন্ত এই দেশের ফিরে এনে আনতে পারবো, ততদিন পর্যন্ত এই দেশের, এই বাংলার জনগণের শান্তিতে থাকতে পারবে না এবং এই বাংলাদেশটা তার হাতেই নিরাপদ। এই জন্য আমরা
তৃণমূলের নেতা কর্মী সকলকে সুসংগঠিত করে আমরা চেষ্টা করতেছি কিভাবে লড়াই সংগ্রাম করে আর একটা ৭১ ঘটাই জননেত্রী শেখ হাসিনাকে এই দেশে আবার যেন প্রধানমন্ত্রী করতে পারি। তাই এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিপু ভাই শুনতে পেলে আপনি একজন একজন করে অল্প অল্প ১ মিনিট করে বাকি দর্শক তৃণমূলের যারা কর্মী আছে তাদেরকে আপনি একটু সুযোগ করে দেন, তাদের কথাগুলো আমরা একটু শুনি। ধন্যবাদ কাজী ভাইকে। আমরা বীর মুক্তিযোদ্ধা কাজী হেদায়েতুল্লাহ ভাইয়ের আলোচনা শুনলাম, তৃণমূলের কথা শুনলাম, বাংলাদেশের যে নির্যাতন চলছে তার বিবরণী শুনলাম। আমাদের অসংখ্য তৃণমূল কর্মীর তারা অনলাইনে আছে, তারা চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি তাদের কথাগুলো নেওয়ার জন্য এবং কথাগুলো শোনার জন্য। আই এম সরি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার ক্লিয়ার হচ্ছে, আপনি কথা বলেন। আর আমরা বিশেষভাবে অনুরোধ করব যাদের কথা বলা শেষ হয়ে যাবে, রফিকুল ইসলাম কাকন এবং যারা কথা শেষ করছে প্লিজ তারা একটু নিচে নেমে গেলে বাকি যারা লাইনে আছে তাদের কথা শুনতে সুবিধা হবে। তাদের কথাগুলো আমরা একটু শুনতে চাই, আমরা তৃণমূলের সকলের কথা শুনতে জি, চাই। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহন। আমি দুঃখিত, আমাদের এখানে কারিগরি ত্রুটির জন্য আমরা মাঝে মধ্যে সংযুক্ত হচ্ছে আবার চলে যাচ্ছি। কাকুন ভাই, যারা আমাদের এখানে কথা বলেছেন, আমি অনুরোধ জানাবো বাকি যারা আছেন তৃণমূল থেকে তাদেরকে একটু সুযোগ দিন, তারা সংযুক্ত হবেন। যারা কথা বলেছেন আমার মনে হয় তারা এখন আপনারা ফেসবুকে বা ইউটিউবে আমাদের সাথে সম্পৃক্ত হলে ভালো হবে। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমি আমার কারিগরি কারণে আমি সম্ভবত আউট হয়ে আমি ফোন থেকে সংযুক্ত হয়েছি। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো আমাদের এখানে আছেন, আমি দেখতে পাচ্ছেন এখানে কাউকে তৃণমূল থেকে কেউ কি সংযুক্ত হবেন আমাদের সাথে? এখন এই মুহূর্তে কেউ আছেন? কথা বলতে হবে। তৃণমূল থেকে কে কথা বলতে চান আমাদের সাথে রাকিব এখন? সর্দার আছে, রাকিব সর্দারকে আপনি সুযোগ করে দেন কথা বলার। আমি এখন শুনতে পাচ্ছি, মাঝখানে শুনতে পাচ্ছিলাম না কিছু। হ্যালো, টিপু ভাই আপনাকে শুনতে পাচ্ছি। আওয়ামী লীগ তো স্বৈরাচার সরকার ছিল, তার সময় ভালো ছিলেন কেন? বলতেছিলাম কি এর সময় এলো, কোনো চুরিয়া ছিল না, বাটপাড়িয়া ছিল না, ছিনতাইকারা ছিল না, খাওয়ানোর দাম বেশি থাকলেও মানুষ কই আগে টাকাইতে পারছে, টাকা ছিল। এখন মানুষের যাতে টাকা নাইকা, সবকিছুর মূল্য বেশি, কষ্ট হয়ে গেছে কাজ করতে। আগে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, নিয়ন্ত্রণ মতন চলাফেরা করছে, যুব সমাজও ঠিক করে চলছে। এখন আইন নাইকা, প্রশাসন নাইকা, সরকারের জায়গায় বসে রয়েছে, সরকারও কিছু করে না। তাহলে আর কেমনে ভালো চলো? ধন্যবাদ টিপু ভাই, যদি আমাকে শুনে থাকেন। আমি অনুরোধ করব যারা কথা বলা শেষ হয়ে যাচ্ছে তারা যদি নেমে যায় তাহলে আমাদের বাকিদের কথা বলতে সুবিধা হবে। এই মুহূর্তে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের তৃণমূলের কর্মী রাজীব সর্দারকে আহ্বান জানাচ্ছি তৃণমূলের কথা নিয়ে। সে রাজীব সর্দার,
জি রাজীব রাজীব সর্দারকে আহ্বান জানাচ্ছি, সে সে তার তৃণমূলের কথাগুলো নিয়ে আমাদের অনুষ্ঠানে এখন আলোচনা করবে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের প্রধান অতিথি, সঞ্চালক সহ সভাপতি যারা আছেন, বাংলাদেশ আজকে কোন পথে যাচ্ছে? বাংলাদেশ আজকে 5ই আগস্ট পরবর্তী সময় আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের পরিবার এবং আমাদের সন্তান সহ তারা বিভিন্নভাবে আঘাত করে, এবং আমরা বাংলাদেশে থেকে আজকে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? আজকে যে দেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাদক, সন্ত্রাসী, ছিনতাই, মানুষ খুন, এটা প্রতিনিয়ত বাংলাদেশের একটি চিত্র হয়ে গেছে, যে চিত্রে আমরা প্রতিনিয়ত কারো নিরাপত্তা নেই। আজকে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যারা জঙ্গলি সংগঠন, তারা বিভিন্নভাবে এই বাংলাদেশকে খারাপ একটি পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে, বিভিন্ন হত্যাকাণ্ড সহ বিভিন্ন ধর্ষণ। এবং বাংলাদেশে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যেই পশুর মাংস আমাদের কোরআনে খাওয়া, কোরআনে নিষেধ আছে, সেই মাংসটাকে আমাদেরকে এখন আমদানি করা হচ্ছে। তার মানে আপনাদের আর বুঝতে বাকি নেই যে বাংলাদেশ কোথায় যাচ্ছে। তাই আমরা বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা বিহীন এ বাংলাদেশে কোনো কেউই নিরাপদ নয়। তাই আমরা সকলে মিলে চাই যে জননেত্রী শেখ হাসিনাকে এনে এই সন্ত্রাসী, এই রাজাকার এবং এই মাদক কারবারি যারা সরকারি মদতে বসে, সংসদে বসে বিভিন্নভাবে দেশে মিথ্যাচার করছে, তাই আমরা চাই যে এই জনগণকে সাথে নিয়ে আমরা এদের বিচার করতে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের নামে যে জঙ্গলি সংগঠন যে হামলা চালিয়েছে, সেই হামলায় বিভিন্ন মসজিদে তারাবি চলাকালীন সময় বিভিন্ন মুসল্লিদেরকে তারা আমার এলাকাতে আহত করে এবং তাদেরকে তালাবদ্ধ করে পিটানো হয়। অনেকে প্রায় 8-10 জন লোক আহত হয় একই দিনে। তো আজকে স্বাধীন দেশ, আমরা ভ্যাট ট্যাক্স দিচ্ছি কিন্তু কথা বলতে পারবো না, আমরা স্বাধীনভাবে চলতে পারবো না। তাহলে এটা কি বাংলাদেশ নাকি এটাকে পাকিস্তান বানাতে চাচ্ছে? এটাই আমার প্রশ্ন, যে আমরা সকলেই বাংলাদেশকে কি বাংলাদেশ আছে নাকি স্বাধীনতা ধ্বংস হয়ে গেছে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রাজীব সর্দারকে। আমি আহ্বান জানাবো আমাদের সাথে যারা আছে, তৃণমূলের কর্মী, তৃণমূল থেকে যারা কথা বলতে চায়, বাংলাদেশ আজ কোন পথে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে যারা কাজ করছে আমরা তাদের কথা শুনতে চাই, আমাদের সাথে যারা সংযুক্ত হচ্ছে আমরা তাদের কথা শুনতে চাই। তৃণমূল সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অগণিত মানুষ আমাদের অলরেডি আমাদের স্টুডিও সিরিয়ালে আছে। আমরা সবার কথা শুনতে চাই, আমরা বলতে চাই, আমরা দেখতে চাই বাংলাদেশ কোন পথে যাচ্ছে। তো আমরা যে কথা বলছিলাম যে সারা বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষের যে আগমনী বার্তা জানাচ্ছে বর্তমানে এই অবৈধ সরকার, আমরা এই বিষয়টাকে দেশবাসীকে সতর্ক করতে চাই। আমাদের সচেতনতা এবং আমাদের প্রতিবাদের ভাষা আমাদেরকে বলে দেয় যে আমরা আগেই ভালো ছিলাম। এই পর্যায়ে আমরা যারা কথা বলছি, আমরা যাদের কথা শুনছি তারা সকলে নির্যাতিত, নিষ্পেষিত এই নিরীহ জনগণগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই প্রিয় স্বদেশ লাইভ টেলিকাস্ট অংশগ্রহণ করেছে। আমরা তৃণমূলের কথা বলতে চাই, শুনতে চাই এবং দেখতে চাই। আমরা এই মুহূর্তে মিরাজের কথা একটু শুনতে চাই। মিরাজ হোসেন। জি, আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমাকে শুনতে পাচ্ছি। তুমি 2 মিনিটে যদি তোমার বাস্তবতা এবং বাংলাদেশের কোন পথে যাচ্ছে সেই বিষয়টাকে তুমি যদি
তুলে ধরতে পারো। জি, ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশ্লেষক ও আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, ইঞ্জিনিয়ার আজিবুর রহমান মোহন ভাই সহ অত্র প্ল্যাটফর্মে ভার্চুয়াল সভায় যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে বর্তমান বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেই বিষয় নিয়ে আমাকে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। বর্তমান বাংলাদেশ এমন পর্যায়ে চলে যাচ্ছে, আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষ হইতে নিরীহ নেতা কর্মীদের আহাজারি, নিরীহ নেতা কর্মীদের বসত বাড়িতে আগুন, মিথ্যা মামলা হামলা। আমরা নিজেরা লক্ষ্মীপুরে গত সপ্তাহে আপনার জননেত্রী শেখ হাসিনার জন্য সাধারণ নিরীহ মানুষজন শপথ বাক্য পাঠ করেছেন জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। সেই শপথ বাক্যকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলা কমলনগরে আমাদের সাধারণ নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে এবং ওই ইউনিয়ন যুবলীগের সম্মানিত সভাপতি যিনি, তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে এবং ওই এলাকাতে বর্তমানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের ওই ইউনিয়নে পুরুষ সংখ্যক বাড়িতে, বসত বাড়িতে বর্তমানে পুরুষ শূন্য বোঝাই বললেই চলে। তো বর্তমান বাংলাদেশে যে ওই হত্যা মামলা, খুন, ধর্ষণ, আহাজারি, শুধু এটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের তো ভুক্তভোগী হচ্ছেই, তো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ যে খেটে খাওয়া মানুষ, দিন মজুর, আজকে খাদ্য সংকট, তেল সংকট এবং বিভিন্ন কলকারখানা, অফিস আদালত আজকে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্তমান শেখ হাসিনা বিহীন বাংলাদেশ যে একটা ঝুঁকিপূর্ণ দেশ এবং তলাবিহীন দেশে রূপান্তরিত হচ্ছে। এটা আমাদের তৃণমূলের সকল নেতাকর্মীদের শুধু চাওয়া না বা নেতাকর্মীদের কথা না, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা। শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সাধারণ মানুষ যেভাবে উৎফুল্ল বা উৎসাহর সহিত কাজ করে যাচ্ছেন এবং রাস্তাঘাটে, পথে ঘাটে সব জায়গায় কথা বলতেছেন। তো এটার জন্য আমরা তৃণমূল নেতাকর্মীদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তৃণমূলের খেটে খাওয়া মানুষের প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসলে জননেত্রী শেখ হাসিনার আমলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ প্রতিবন্ধী ভাতা, অগণিত ভাতার আওতায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে সুযোগ করে দিয়েছেন। সাধারণ মানুষদেরকে কৃষি কার্ড করে দিয়েছেন। টিসিবির 2 কোটি পরিবারকে টিসিবির আওতায় মুক্ত করেছেন। বর্তমানে যে বাংলাদেশে যে সরকার আছে, নির্বাচিত যে সরকার হয়েছে, বাংলাদেশে শুধু কার্ডে বিতরণ হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কোনো সুবিধা ভোগ করতে পারতেছে না এবং সুবিধা নিতে পারতেছে না। সাধারণ মানুষের কথা বলার অধিকার পাচ্ছে না। আজকে সাধারণ মানুষ, একজন রিক্সা ড্রাইভার, রিক্সা চালক যদি রাস্তাঘাটে সত্য কথা বলতে যায়, সাহস নিয়ে কথা বলতে যায়, আজকে তার অধিকার নিয়ে কথা বলতে যায়, তার বলার ভাষাটুকু সেই ওই স্বাধীনতা সে পাচ্ছে না। এটা হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপট। বর্তমান বাংলাদেশ আমাদের এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যে তৃণমূল আমরা কোন পথে যাব, সাধারণ খেটে খাওয়া মানুষ কোন পথে যাব, সেটা আমরা নিজেরাও পথ খুঁজে পাচ্ছি না। বর্তমান সরকার বাংলাদেশের জন্য কি করতেছে, বাংলাদেশের অদূর ভবিষ্যতের জন্য কি করবে, সেটা আমাদের বোধগম্য না, আমাদের মানে জানাশোনার মধ্যে থাকে না। তো আমি আজকের অনুষ্ঠানের আপনার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশ্লেষক, প্রধান অতিথি যারাই ছিলেন এতক্ষণ আপনারা বক্তব্য রেখেছেন, অনেকেই তৃণমূলের অনেক জায়গা থেকে বক্তব্য রেখেছেন, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা গঠনমূলক ও সুন্দর বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ এবং তৃণমূলের কথা তুলে ধরবেন এবং তৃণমূলের কথা শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মিরাজ হোসেন রাসেল, একজন তৃণমূল কর্মী। সে তার উপলব্ধি থেকে বাংলাদেশ যে নির্যাতন চলছে, বাংলাদেশে যে বর্বরচিত নারকীয় ঘটনাগুলো ঘটে চলেছে, নিরীহ মানুষদেরকে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে তাদেরকে অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে নিঃশেষ করার একটা সুপরিকল্পনা এই ডেভিল ইউনুস করে গেছে এবং এই অবৈধ সরকার, তারেক সরকারও চেষ্টা করে যাচ্ছে সারা বাংলাদেশের যারা স্বাধীনতার সপক্ষের মানুষ তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে নির্যাতন করা, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদেরকে হত্যা করা। এইটা বাংলাদেশের মানুষ মেনে নিচ্ছে না, মেনে নিবে না। বাংলার প্রত্যেকটা অঞ্চলে মানুষ ফুঁসে উঠেছে, আমজনতা খাদ্যদ্রব্য নাগালের বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং কৃষি উৎপাদিত পণ্য আমরা ঠিক মতো কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না, কৃষক তার সরবরাহ
ন্যায্য কৃষি পণ্য উৎপাদনের জন্য তার যে সরঞ্জাম, কীটনাশক, সার, বীজ এবং ডিজেল এবং সর্বোপরি বিদ্যুৎ, সারা বাংলাদেশ এখন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। বাংলাদেশ এখন দুর্ভিক্ষ এবং ভিক্ষুকের জাতি হিসেবে পরিণত করেছে 1.5 বছর এই ডেভিল ইউনুস, আর এই 2 মাস 3 মাস হতে চললো এই বিশ্ব সব থেকে নিগৃহীত ব্যক্তি যে দণ্ডপ্রাপ্ত মুচলেকা দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল, আবার বাংলাদেশে বিভিন্ন ছল চাতুরি করে বিভিন্ন জায়গায় মুচলেকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই খাম্বা তারেক। আবার রাষ্ট্র ক্ষমতা, লুট, সন্ত্রাস, রাজত্ব কায়েম করেছে, সেটা বাংলাদেশের জনগণ, সে কার্ড দিয়ে বাংলাদেশের জনসাধারণকে ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে। বিপ্লবী বাঙালি জনতা তারা তাদের কথা তারা একটাই, যে আমরা কার্ড নয় ভাত চাই। পেটে ভাত নাই, তারা কার্ড নিয়ে ব্যস্ত আছে। আসলে কার্ডের ব্যবস্থা করলে এখানে তার যে সন্ত্রাসী বাহিনী বা তাদের চান্দাবাজ বাহিনী, এটা একটা ভালো বাণিজ্য করতে পারবে। সেই বিষয়টা তারা চেষ্টা করছে তাদের সেই পথটা সুগম করার জন্য। তো ধন্যবাদ রাসেলকে বলবো, আমাদের তৃণমূলের অসংখ্য কর্মী আছে, তারা স্টুডিওতে আসার জন্য অপেক্ষা করছে। আমাদের যাদের কথা বলা হয়ে যাবে আমরা তাদেরকে একজন করে নিয়ে আসার চেষ্টা করছি, আর যাদের কথা বলা হয়ে যাবে তারা তাদের জায়গা খালি করে দিলে, কারণ এখানে প্রত্যেকটা লিমিটেশন আছে, আমরা বুঝি। ধন্যবাদ টিপু ভাইকে। টিপু ভাই, আপনার দায়িত্ব যতটুকু আমি পালন করেছি, আসলে এটা আমরা এখানে সবাই সমানভাবে কাজ করার চেষ্টা করছি। আপনার টেকনিক্যাল প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে, সারা বাংলাদেশ আজ অন্ধকারে নিমজ্জিত, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তেল নাই, সারা বাংলাদেশ এখন রসাতলে চলে গেছে। বাংলাদেশের আপামর জনসাধারণ একটা কথাই বলছে যে আমরা আগে ভালো ছিলাম, শেখের বেটেই আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রধানমন্ত্রী, আমরা আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমরা ফিরে পেতে চাই। এই বিষয়গুলো নিয়ে সারা বাংলাদেশে জল্পনা হচ্ছে, পদ্মা সেতু, এগুলা কি বাংলাদেশের মানুষ স্বপ্ন করতে পারতো? উনি যে সাহস করে এগুলা করছে, ওনার সাহসে আমরা আমাদের যাবার সময় প্রায় শেষের দিকে। আমি টিপু ভাইকে বলবো আপনার গুরুত্বপূর্ণ আলোচনা, এবং যদি কেউ আমাদের স্টুডিওতে অপেক্ষমান হয়, যদিও যান্ত্রিক গোলযোগে একটু সমস্যা হচ্ছে, তো তারপরেও বলবো আমরা যতটুকু সময় পার করেছি আলহামদুলিল্লাহ। তো আমি টিপু ভাইকে আহ্বান জানাচ্ছি তার 2টি কথা বলে। আমরা জি ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনি আপনার কথা বলে আমরা আজকে শেষ করতে চাই। বাপারিং হচ্ছে, যাই হোক, আমি দর্শক শ্রোতা যারা, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের এই দেশ থেকে কোনো প্রোগ্রাম করা খুব টাফ, কারণ আমরা সবাই জানি বিদ্যুতের অবস্থা নিয়ে, সেটা নিয়ে কথা বলাই অর্থহীন। আমাদের এই লাইভ প্রোগ্রাম তো অনেক ছোট জিনিস, যেখানে জাতীয় সংসদের স্পিকার আক্ষেপ করে বলেন যে তার ওখানে বিদ্যুৎ নেই, সেখানে আমার আপনার এই অভিযুক্ত ধোপে টিকবে না। প্রশ্ন হচ্ছে, আজকের এই অনুষ্ঠানে আমরা যে প্রতিপাদ্য যে বিষয় ছিল, আমাদের প্রজন্ম যারা আমাদেরকে শুনছেন, আমি বারবারই বলি, বাংলাদেশ গড়ার জন্য সব লোককে আওয়ামী লীগ করার দরকার নেই, কিন্তু যে চেতনায় বাংলাদেশের জন্ম হয়েছিল, যে উদ্দেশ্যে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই উদ্দেশ্যের সাথে থাকলে বাংলাদেশটা গড়া হয়ে যায়। কিভাবে? আপনারা যারা পড়তে পারেন, নতুন প্রজন্ম যারা আছেন, আমাদের মধ্যে একটা প্রজন্ম আমরা তৈরি করেছি যাদেরকে পড়তে দেওয়া হয়নি, যাদেরকে পড়ার পরও বিকলাঙ্গ করে রাখা হয়েছে মানসিকভাবে, এবং আমাদের যে ইতিহাস, যে জাতির যে অর্জন, সেটাকে বারবার বিকৃত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনি যতবারই ইতিহাসকে বিকৃত করুন না কেন, ইতিহাস তার সত্য পথে হাঁটবে। আমাদের জন্মের পর থেকে আমরা শুনে আসছি একটা শব্দ, গোলামি চুক্তি। আজকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সাথে আমরা যেহেতু অঙ্গীকার করেছিলাম প্রিয় স্বদেশ থেকে, যে বাংলাদেশ পৃথিবীর যতগুলো দেশের সাথে যতগুলো দ্বিপাক্ষিক চুক্তি করেছে,
তার মধ্যে মূল যে জায়গাটা আছে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, এই এবং ইউএসএ অতি সম্প্রতি, এই বিষয়গুলো নিয়ে যেহেতু কথা উঠছে, আমরা সেই বিষয়গুলো নতুন প্রজন্মের কাছে পরিষ্কার করব। এবং আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে আমাদের যে সরবরাহকৃত যে তথ্যপত্রের মধ্যে যদি বাংলাদেশের কোনো সাংসদ, কোনো ইতিহাসবিদ, কোনো গবেষক যদি তিনি চ্যালেঞ্জ করেন যে না এটা ভুল বলা হয়েছে, আমরা তাকে স্বাগত জানাই এবং তিনি এখানে এসে কথা বলতে পারবেন। যে কোনো মতের, যে কোনো পথের লোক এখানে এসে কথা বলতে পারবেন, শুধুমাত্র রাজাকার আলবদর ছাড়া। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী না, তাদের সাথে কথা বলার কিছু নাই। তাদের প্রজন্ম যারা আছে, সেখানে একটা বিষয় আছে, বাংলাদেশ আওয়ামী লীগ গত 55 বছর রাজাকার আলবদর আলশামস বলে চিৎকার চেঁচামেচি করেছে। অনেকে সেটাকে বলেছে কি দরকার ছিল, এতদিন যুদ্ধ শেষ হয়ে গেছে। গত 21 মাসে আপনারা যে নমুনাটা দেখেছেন, তাদের যে চরিত্রের বহিঃপ্রকাশ এবং স্বরূপ, তারপরে আপনাদের আর নতুন করে বলার কিছু নাই যে তাদের চরিত্রটা আসলে কেমন। সেখানে একটা শব্দ তারা জুড়ে দেয়, দুটো বিষয় আছে, একটা হচ্ছে যে তাদের লেবাস, আরটা হচ্ছে তাদের উদ্দেশ্য এবং চরিত্র। সেই জায়গায় এসে বাংলাদেশের মানুষ গত 21 মাসে যা দেখতে পেরেছে, সেখান থেকে মানুষ সিদ্ধান্ত নিতে পেরেছে যে তাদের আসলে করণীয় কি। নতুন প্রজন্মের প্রত্যেককে বলবো, যেটাকে বিএনপি, জামাত, যাদের পরিকল্পনার অংশ ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা, আওয়ামী লীগকে নিধন করা এবং বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলা, তারা বারবার এই চেষ্টা করেছে এবং তারা যতবারই আগামী দিনে চেষ্টা করবে না কেন, ততবারই তারা বিক্ষিপ্ত এবং নিক্ষিপ্ত হবে ইতিহাসের রাস্তা করে। সময় এবং ইতিহাস, প্রজন্ম তাদেরকে বারবার সেখান থেকে পরাজিত করবে। এটা অনস্বীকার্য। কারণ একটা প্রতিপক্ষকে ঘায়েল করতে গেলে আপনার যে রাজনৈতিক চরিত্র, আপনার যে যোগ্যতা লাগে, আপনার যে মানবিকতার গুণগুলো লাগে, সেগুলো যখন আপনার থাকবে না, তখন আপনি তাদেরকে কি নিশ্চিন্ত করতে পারবেন না। তা আমরা যেটা শুনে আসছিলাম যে গোলামি চুক্তির কথা বলা হয়। নতুন প্রজন্মকে আপনি প্রশ্ন করেন, যার বয়স এখন 50, 55, 60, যে ভাই গোলামি চুক্তিটা কি, বলতে পারবে না। এবং যারাই সমালোচনা করে তাদের যারা সমর্থক, তাদেরকে বলেন আপনি তো বাংলাদেশের নাগরিক, কাগজে লিখে দেন তো ভাই বাংলাদেশের নাগরিকদের নাগরিক অধিকার কি কি, কত শতাংশ মানুষ লিখতে পারে। তৃতীয়ত, যেই চুক্তিগুলোর কথা বলে বঙ্গবন্ধুর চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল বারবার, এখনো করা হচ্ছে। কারণ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতা এটা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বাঙালির জাতি সৃষ্টির যে ইতিহাস, সেই সৃষ্টির অবিচ্ছেদ্য অংশ। সেখান থেকে তারা বঙ্গবন্ধুকে তো হত্যা তারা করেছে, এখন বঙ্গবন্ধুর প্রজন্মের যারা আছে, শেখ হাসিনা সহ তার পরিবারকে নিশ্চিহ্ন করা এবং 32 বঙ্গবন্ধুর একটা স্মৃতিচিহ্ন যেটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রকে দেওয়া হয়েছিল, এবং মুক্তিযুদ্ধের জাদুঘর, মুরাল, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধা, এটাকে নিশ্চিহ্ন করতে পারলেই তারা ভেবেছে কি তারা এই দেশটাকে দখল করতে পারবে। এবং আওয়ামী লীগ, যেটা আমি বলেছিলাম যে আমার অভিযোগের জায়গাটা হচ্ছে এটা, যে আওয়ামী লীগ রাজাকার বলে চিৎকার করেছে, কিন্তু রাজাকারের নাতিপুতি যারা, তাদের যে মোচ দাড়ি বড় হয়েছে, চুল পেকেছে, চুল পাকতে শুরু করেছে, এবং তাদের সাথে আত্মীয়তার সূত্র ধরে কিছু মানুষের আত্মীয়তার একটা পরিমণ্ডল তৈরি হয়েছে, সেই জায়গাটা নিয়ে আওয়ামী লীগ চিন্তা করেনি। যেহেতু আওয়ামী লীগ ভেবেছিল যে যাদেরকে, আরেকটা অভিযোগ তারা বলে যে বঙ্গবন্ধুর দোষ, তিনি কেন রাজাকারদের ক্ষমা করে দিলেন। আমি আজকে নতুন প্রজন্মকে একটা কথা বলবো, 735 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, তাদেরকে ক্ষমা করা হয়নি। রাষ্ট্রের নথিপত্রগুলো যেগুলো আছে সব আপনারা যাচাই করুন, এগুলো গেলেই দেখলে পাওয়া যায় ইতিহাসের মধ্যে। নাম্বার 2, যে 27-28 হাজার রাজাকার ছিল অভিযুক্ত, যারা অগ্নিসংযোগ নানা লঘু কারণে অভিযুক্ত ছিল, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয় এবং তাদের অনেককে স্থায়ীভাবে সাজাও দেওয়া হয়। কিন্তু 735 জন যারা ছিল ফাঁসির আসামি, এবং তাদের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদের অনেকেই পলাতক ছিল, তাদেরকে ধরা যায়নি, এমন ছিল হাজার হাজার। ওই নির্দিষ্ট 735 জনের কথাই বলি, তাদেরকে জিয়াউর রহমান সাহেব এসে ছেড়ে দিলেন। তিনি ছেড়ে দিলেন এবং রাজাকাররা তখনই রাজাকাররা মুক্তি পেয়ে গেল। এবং যে 39 জন ছিল অভিযুক্ত, অনেকে বলেন মতান্তরে 18, যারা দেশের বাইরে ছিলেন, বাংলাদেশ থেকে বিতাড়িত ছিলেন, তাদেরকে বাংলাদেশের সবুজ পাসপোর্ট দিয়ে রাখেন জিয়াউর রহমান। এবং রাজাকারদের এদেশে পুনর্বাসন, রাজাকার ছাড়া যদি এদেশে না আসতো তখন, এবং আজকে যারা আছে রাজনৈতিকভাবে, রাজনৈতিক চর্চায় কিন্তু কোনো একটা দল নেই। যেই জাগদল থেকে বিএনপির জন্ম, তারা এসেছে সামরিক ব্যারাক থেকে,
জাতীয় পার্টি এসেছে সামরিক ব্যারাক থেকে, জামায়াত ইসলামী পশ্চিম পাকিস্তানে, জামাত ইসলামের একটি অঙ্গ সংগঠন পূর্ব পাকিস্তান জামাত ইসলাম, এই সবগুলো হচ্ছে পরগাছা। কিন্তু বাংলাদেশের সব লোককে যে আওয়ামী লীগ করতে হবে সেটা আমি আবারও বলি, তাহলে সহমতের সাথে যদি কেউ একমত না হন, স্বাধীনতার লক্ষ্য এবং অর্জন আপনি কিভাবে কাজ করবেন, সেই জায়গাটায় দায়িত্বটা কি আমাদের? নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে একটা প্রতিপক্ষ তৈরি করার চেষ্টা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। প্রথম এদের আক্রমণ ছিল গোলামি চুক্তি, অথচ বঙ্গবন্ধুর সময় আপনারা যারা আছেন এই চুক্তিগুলো কিন্তু সবগুলো ওয়েবসাইট আপনি পাবেন। আপনি বাংলাদেশের কোনো জায়গায় যদি আপনি ট্রাস্ট করতে না পারেন, আপনি একটা কাজ করতে পারেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি চুক্তিগুলো ডাউনলোড করতে পারেন। তাহলে আমরা আসেন, বঙ্গবন্ধু যে চুক্তিগুলো করেছিল, প্রথম যে চুক্তিটা আপনারা জানেন যে মৈত্রীয় সহযোগিতা এবং শান্তি চুক্তি করেছিলেন বঙ্গবন্ধু, যেটা করেছিলেন 1972 সালে। সেই চুক্তির মেয়াদ ছিল 72 থেকে 1997 পর্যন্ত। তাহলে সেই চুক্তির মধ্যে ছিলটা কি? এটা ছিল দ্বিপাক্ষিক একটা ট্রিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট। সেখানে ছিল সার্বভৌমত্ব এবং অখণ্ডতার স্বীকৃতি। উভয় দেশ মানে ভারত তো অবশ্যই স্বাধীন, তখন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার স্বীকৃতি দিতে হবে, এবং বলছে যে তারা একে অপরের বিরুদ্ধে আমরা অন্য কোনো সামরিক জোটে যাব না, সেই কথা ছিল। এবং ব্যবসা, যোগাযোগ, সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রযুক্তির সহযোগিতা এবং নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ বিষয়ে যৌথ উদ্যোগ। এখন আপনারা বলেন যে এখানে গোলামির কি দেখেছেন আপনারা? আরেকটা প্রশ্ন করি এর পাশাপাশি, আরেকটা চুক্তি যেটা ছিল ফেব্রুয়ারি-মার্চ 1972, সেটা হয়েছিল যে 16 ডিসেম্বরে আমরা স্বাধীন হলাম, বিজয় অর্জন করলাম, এবং পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করার পর বঙ্গবন্ধু আসলেন 10ই জানুয়ারি, এবং বঙ্গবন্ধু এসে কি করলেন, একটা সমঝোতা স্মারক করলেন, কূটনৈতিক সমঝোতা। সেটা ছিল কি, ভারতীয় সেনার প্রত্যাহার, চুক্তি নাম্বার 2। এখানে আপনি গোলামের কি পেলেন? পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস খুব কম নজির আছে যেখানে বঙ্গবন্ধু এসেই ভারতকে বললেন স্পষ্টভাবে যে আপনাদের সৈন্যকে নিয়ে যেতে হবে। এর পরবর্তীতে যেটা আমরা দেখতে পাই যে বাংলাদেশ ভারতের তৃতীয় চুক্তিটা হল 1972 সালে। সেটা দ্বিপাক্ষিক একটা বাণিজ্য চুক্তি ছিল। সেখানে আমদানি রপ্তানির জন্য একটা আইনি কাঠামো তৈরি করা, সেখানে পেমেন্টে কি হবে, কাস্টম সহযোগিতা, বাণিজ্য চুক্তিগুলোর ভিত্তি, এবং যে বঙ্গবন্ধু সময়ে যে বাণিজ্যিক চুক্তিগুলো ছিল তার একটা কাঠামো তৈরি করা। 4 নম্বর চুক্তিটা ছিল, এগুলো সবগুলো বঙ্গবন্ধুর সময়কার কথা বলছি, যে নদী এবং পানি সহযোগিতা সংক্রান্ত যে চুক্তি, একটা যৌথ নদী কমিশন করা এবং গঙ্গা এবং অবন্য নদীর যে তথ্য বিনিময় এবং পানি বন্টনের ভিত্তি তৈরি করা এবং নদী কমিশন কাজ করা। 5 নম্বর চুক্তিটা ছিল আমাদের স্থল সীমান্ত চুক্তি। এখন এই চুক্তির মধ্যে যেটা ছিল যে ভারতের স্থল সীমান্ত নির্ধারণ, 97 সালের চুক্তির পরও সেই চুক্তির বাস্তবায়নটা হয় নাই। অতি সম্প্রতি আপনারা জানেন যে শেখ হাসিনা তার মেয়াদকালের সময় যে ভারতের সাথে যেই চুক্তি হয়েছিল, সেখানে 136টা ছিটমহল যেটা ছিল, সেই ছিটমহলের মধ্যে যে অবিস্মরণীয়ভাবে বাংলাদেশের জায়গাটা তিনি ভারতের সাথে বুঝে নিয়েছিলেন, এবং সেখানে আমাদের যে অর্জন সমুদ্র সীমা এবং স্থলসীমার, সেই বিষয়টা আপনারা প্রত্যেকে জানেন, এবং এটা নিয়ে আমার আসলে বিস্তারিত কিছু বলার নেই, আপনারা এটা দেখতে পাবেন। কিন্তু প্রশ্ন ওই জায়গাটা ফিরে আসতে চাই, যেটা বারবার জামাত এবং বিএনপিরা বলে আসছিল যে গোলামি চুক্তি। গোলামি চুক্তি কি তাদেরকে যদি ব্যাখ্যা করতে বলা হয়, তারা শিশুর মতো এও এও করবে। নতুন প্রজন্মকে প্রশ্ন করতে চাই, যারা ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা না পিন্ডি, তারপরে যারা এই কথাগুলো যারা বলেন, ভারত গত 55 বছরে কতবার বাংলাদেশকে আক্রমণ করেছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, গত 55 বছরে ভারত বাংলাদেশের সীমান্তের কোন জায়গাটা জোর করে দখল করেছে? চতুর্থ প্রশ্ন, যারা অভিযোগ করে সীমান্তে আমরা জানি কিছু লোকের রুটি রুজি চলে স্মাগলিং করে, ভারতের আলু, পেঁয়াজ, তারপরে আপনার গরু এবং চিনি, যে জিনিসগুলো আমাদের এখানে স্মাগলিং হয়, সেখানে কিছু লোকের জীবন জীবিকার কারণে তারা এটাকে স্মাগলিং করে, এবং তাদের অধিকাংশ সীমান্ত যারা প্রহরী তাদের নজরদারিতে পড়ে, এবং সেখানে তাদের অনেকে মারা যায়। প্রশ্ন হচ্ছে যে একটা দেশ সিদ্ধান্তে আসতে পারে যে যে সীমান্ত যে আইন, সে আইনটার ভূমিকা কি যদি কেউ কারো সীমান্ত অতিক্রম করে? আমাদের লোকজন যেমন আমরা আইন লঙ্ঘন করেছিলাম, তারাও লঙ্ঘন করেছিল। প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন না, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না,
এরশাদ যখন ক্ষমতা ছিল, খালেদা জিয়া যখন ক্ষমতা ছিলেন, এবং এখন তারেক জিয়া আছেন, কতজন ভারতীয় অনুপ্রবেশকারীকে আপনারা গুলি করে হত্যা করেছেন বা গ্রেফতার করে ভারতের হাতে তুলে দিয়েছেন? তার তথ্য যদি এদেরকে জিজ্ঞাসা করা হয়, যারা ফেসবুকে এসে, মিডিয়াতে এসে এবং টকশোতে এসে আতলামি করেন, গাল কপচান, তাদেরকে যদি প্রশ্ন করে তখন তারা এমন করে। তাদের একটা আছে যে ফালানির একটা লাশের কথা তারা বলে। কোন নাগরিক যখন তার ব্যক্তি চরিত্র বিসর্জন দেয়, আইনটা হাতে তুলে নেয়, তখন সেই দল বা রাষ্ট্রের আইন বা যে কাঠামো সেটা অভিযুক্ত হয়, বিপর্যস্ত হয়। সীমান্তে এরকম অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আমরা জানি যে আমরা দুই পক্ষের লোক মারামারি করে, বিজিবি এবং যারা বিএসএফ যারা আছে তাদের পারস্পরিক যখন লেনদেনের সমস্যা হয়, এবং সেখানে যারা কাজ করেন তারা কতটুকু সৎ এটা আমরা জানি, সেখানে যে লেনদেনগুলো হয় সেটাও আমরা জানি। এবং যখনই কোনো একটা বিষয় অমীমাংসিত হয় তখন কিন্তু দুপক্ষেরই দেশপ্রেম উছলে ওঠে, এবং সেটাকে পুঁজি করে আমাদের রাজনীতিবিদ যারা আছে তারা কিন্তু বছরের বাকি সময়টা ঘুমিয়ে থাকেন। সীমান্তে যখন কেউ একজন ওই পক্ষের লোক যখন এখানে এসে ধরা পড়ে, বা এই পক্ষের লোক যদি ওখানে যায় গুলি খায়, তখন কিন্তু তাদের চেতনা জেগে উঠে দেশপ্রেমে। এছাড়া বাকি সময়টুকু তাদের চেতনা কিন্তু ঘুমন্ত থাকে। আমি যে কথাটুকু আজকে বলবো, যে নতুন প্রজন্ম যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো যে 1971 থেকে এবং 1975 আগস্ট পর্যন্ত যে চুক্তিগুলো অনলাইনে পাওয়া যায়, আপনি যদি না পারেন ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে বলতে পারেন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানাতে পারেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাতে পারেন, এবং আপনি আর্কাইভসও পাবেন সেটা। আর যদি কোথাও না পান, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলেও সে আপনাকে এই চুক্তিগুলো আপনার কাছে উপস্থাপন করে দেবে। সেখানে আমাদের রাজনীতির যারা সক্রেটিস এরিস্টটল আছে, যারা সকাল বিকাল মিথ্যা কথা বলে জনগণকে এবং প্রজন্মকে বিভ্রান্ত করে, তাদের গ্রহণযোগ্যতার দিন শেষ। নতুন প্রজন্মকে বলবো, আপনাদের এইসব সক্রেটিসের কথা শোনার দরকার নেই। আপনারা যে নির্ভরযোগ্য যে তথ্যগুলো আছে সেখান থেকে যেটা বিএনপি জামাত গোলামী চুক্তিগুলো অভিহিত করে আসছিল, সেই চুক্তিগুলো প্রিন্ট করুন, করে পড়ুন। দ্বিতীয় খাতে আমি বলবো যে শেখ হাসিনার সময় যে 20টি চুক্তি হয়েছিল এবং 66টি স্মারক স্বাক্ষর হয়েছিল, সেই চুক্তিগুলো বিষয়ে যে জনমনে যে বিভ্রান্তি ছড়ানো হয়। আজকে দেখেন, যে দেশের মানুষ আপনার 1 কোটি লোককে আশ্রয় দিল, আমাদের স্থলপথে বিমান পথে আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করলো, এবং তাদের প্রায় 3000 উপর জওয়ান যুদ্ধে শহীদ হলো, এবং বাংলাদেশের একটা, যেহেতু আমরা স্বাধীনতাকামী একটা দেশ, আমাদের সেনাবাহিনী ছিল না, আমাদের তাদের সাথে যৌথ বাহিনীর আক্রমণ হয়েছে এবং সেখানে বিজয় হয়েছে। একটা পরিকল্পিত এবং সুশৃঙ্খল সেনাবাহিনীর কাছেই সেনাবাহিনী আত্মসমর্পণ করে। সেদিন যদি ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ না করতো, তাহলে রাজাকারদের এই চেহারা শুরুতে আমরা দেখতাম না। মুক্তিযোদ্ধারা রাজাকারদের কচুকাটা করতো সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সোলজারদের সাথে। পাকিস্তানি সোলজাররা মনে করেছিল যে তারা যদি মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে তাদেরকে কচুকাটা করা হবে, এবং তারা চেয়েছিল যে একটা পরিচালিত বা একটা গোছানো সামরিক বাহিনী হিসেবে তারা আরেকটা সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে, তাদের মাধ্যমে জেনেভা কনভেনশন অনুযায়ী তারা তাদের অধিকার পাবে। কিন্তু আজকে যারা কথা বলেন, যে আমাদের সোশ্যাল মিডিয়ায় ইদানিং বাংলাদেশে ব্যারিস্টার কেজি হিসেবে বেচা কেনা হয়, বহু ধরনের ব্যারিস্টার আমরা দেখতে পাই, লেজালা, টাকলালা, তেলমারা, অনেক ধরনের ব্যারিস্টার কেজি হিসেবে বিক্রি হচ্ছে বাংলাদেশে। এরা এক একজন বাংলাদেশের ইতিহাসের এরিস্টটল, সক্রেটিস হয়ে যাচ্ছেন। শুধু তারা প্রজন্মকে যাই গিলান, প্রজন্ম তাই গিলবে। এইসব দিন শেষ। তারা এসে, এবং আমাদের অনেকগুলো মিডিয়াকে আমি বলবো, মিডিয়ার খুব আকাল যাচ্ছে ইদানিং, কারণ তাদের টিআরপি দরকার। গরু ছাগল এনে টিআরপি বাড়াতে হবে, এবং উল্টা পাল্টা ইতিহাস বলে প্রজন্মকে বিভ্রান্ত করতে হবে, টিআরপি বাড়বে। মিথ্যা সত্যের পিছনে পাবলিক ঘুরুক, মিডিয়ার কিছু যায় আসে না। মিডিয়ার যে নাগরিক এবং সামাজিক এবং তাদের চারিত্রিক যে দায়বদ্ধতা আছে, যে প্রাতিষ্ঠানিক, সেই জায়গা থেকে তারা বিচ্যুত আছে। এবং মিডিয়ার অধিকাংশ যারা কাজ করে এবং যারা মিডিয়ার মালিক, আমরা দেখেছি সত্যকে সত্য বলার যে মানসিকতার জায়গা থেকে তারা অনেকেই সরে এসেছেন, এবং অধিকাংশ লোকজন এরা দালাল। আজকে যারা দেখেন, এই যারা কথা বলে যে কি 72-এর সংবিধান বলছে, 71 সালে কেন সংবিধান করেনি, 72 সালে কেন সংবিধান হলো, কেন এর আগের সরকার ছিল না, এরা তো আগের সরকারের আমলেই নির্বাচিত প্রতিনিধি। বঙ্গবন্ধু আসলেন 16 ডিসেম্বর, দেশ স্বাধীন হলো, 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফেরত আসলেন। সংবিধান তারা মনে করে সংবিধান হচ্ছে বাদামের দোকানের কাগজের ঠোঙ্গা, বললে আর তৈরি হয়ে গেল। তো বঙ্গবন্ধু যখন ছিল না ক্ষমতায়, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে ছিল 21 বছর, তো আপনারা দেশটাকে গিলে খেয়েছিলেন। তখন আপনারা কেন
জনগণকে বেহেশতে নিয়ে যান নাই। এই বেহেশতের দলিল যে ৭২-এর যে সংবিধান আপনারা ইন্ডেমনিটি করেছিলেন, বঙ্গবন্ধুকে হত্যার বিচার চাওয়া যাবে না, এবং এখন যেটা আপনারা আরেক ইন্ডেমনিটি হলো যে আওয়ামী লীগ করা যাবে না, জয় বাংলা বলা যাবে না, এবং মুক্তিযোদ্ধা বললেই তাদেরকে নিগৃহীত হতে হবে, জয় বাংলা বললেই নিগৃহীত হতে হবে, এবং ইতিহাসকে বিকৃত করার যতগুলো রাস্তা আছে তার সবগুলি শেষ আপনারা করেছেন। মুক্তিযুদ্ধ জাদুঘরগুলো পুড়িয়ে দিয়েছেন, স্মারকগুলো ভেঙেছেন, বঙ্গবন্ধুর যে বাড়িটা সেটা আপনারা ভেঙেছেন। একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে, ছাত্রলীগকে আমরা শুনেছি সারা জীবন সন্ত্রাসী সংগঠন বলে আসছে, যে ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা বিজয়ী হয়েছিলেন, এবং আওয়ামী লীগের শাসন আমলেই ডাকসুতে যে নূর, যে দালাল নূর, সেও ডাকসু ভিপি হয়েছিল। অথচ আমরা গত ২১ মাসে যেটা দেখতে পাই, চরও এইভাবে দখল হয় না, বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে দখল হলো, চরের পাশাপাশি ব্যাংকগুলো দখল করা হলো, এবং বাকশালের যে তকমা আওয়ামী লীগকে দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগ গত ২১ মাসে যা কিছু হয়েছে, ওই অসভ্য যে ইউনুস দানব, তার কথা বললে অজু করতে হবে, আমি তার বিষয়ে আর একদিন যাবো, অজু টজু করে বা অজু ছাড়া এসে তার কথা বলবো। বাংলাদেশ আওয়ামী লীগকে যতগুলো অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, বাকশাল, ভারতের দালাল, গোলামি চুক্তি, এবং বাংলাদেশ ছাত্রলীগকে বলা হচ্ছে সন্ত্রাসী সংগঠন, এই যতগুলো, এবং ভোটের যে গল্প বলা হয়েছে, তরুণ প্রজন্ম আমি আশা করি প্রত্যেকে এবার দারুণভাবে ভোট এনজয় করেছেন আপনারা। আমরা কালকে সংসদে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ইউরোপীয় ইউনিয়ন বলেছেন, আর আমরা জানি না ইউরোপিয়ান ইউনিয়ন গত ২১ মাসে আগে কি করেছিল, তারা কোন জায়গায় ষড়যন্ত্রের অংশ ছিল, আমেরিকার প্রশাসনের কে কে ষড়যন্ত্রের অংশ ছিল, এবং আমরা সবকিছু জানি। আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন সংসদে দাঁড়িয়ে, ভবনটা খুব বড়, আপনারা ভাবেন যে কাকের বাসায় ডিম পাড়ার মতো, যে আমরা যা বলি মানুষ কি বুঝুক না বুঝুক, আমরা বললে সেটাই আইন, সেটাই কথা। এই জিনিসগুলো একসময় ছুড়ে ফেলা হবে। আমি আগেই বলেছি, রাজনৈতিক প্রতিপক্ষ আর রাজনৈতিক শত্রুর সংজ্ঞাটা আলাদা, সেটা নির্ধারক হয়েছেন আপনারা। আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে কথা বলতে দেওয়া হচ্ছে না, জয় বাংলা বলতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে, বাংলাদেশ আমরা বলেছি যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে মামলা দিন, রাষ্ট্রীয় আইনে গ্রেফতার করুন, তাদের নাগরিক অধিকার দিয়ে তাদের বিচার করুন। সেটা না করে আপনারা ৪০,০০০ লোকের বাড়ি ঘর জ্বালালেন, পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী আন্দোলন এবং আপনারা কোটা আন্দোলনের কথা বলে এই ৮-৯০০ মানুষকে আপনারা হত্যা করলেন, এবং বাংলাদেশের ইতিহাসে প্রতিরক্ষা বাহিনীর গায়ে হাত তোলা, তাদেরকে পুড়িয়ে মারার ঘটনা, এটাও আপনারা করলেন। আপনারা বলেছেন দেশের হাজার হাজার কোটি টাকা দিয়ে লবিস কিনে বাইরের কিছু লোকজন পকেটে পুরে বাংলাদেশের শাসন ব্যবস্থা দখল করার জন্য আপনাদের যে উদ্যোগ, ব্যাপারটা ফিরে আসবে তার থেকে 10 দিন হয়েছে। এখন যদি আজকে যে লোকগুলাকে যারা নির্যাতিত, যাদের লাশ পাওয়া যাচ্ছে নদীতে, যাদের মা বোনকে ধর্ষণ করা হয়েছে, যে ৭১-এর সে ২৫ মার্চের মতো ৭১-এর সময়, ঠিক সেই সব রাজাকার আলবদরদের যে বিপ্লব আমরা দেখেছিলাম, সেই বিষয়ে দেশের সাধারণ মানুষকে যদি আপনারা প্রশ্ন করেন যে এদের কি বিচার হওয়া উচিত। আজকে রাস্তাঘাটে যারা গাড়ি চালায়, তারা প্রত্যেকটা মনে মনে তাদেরকে চাঁদা দিতে হয়। আজকে যারা কথা বলতে পারে না, ব্যবসায়ীরা কথা বলতে পারছে না, ব্যবসা করতে পারছে না, দেশের অর্থনীতি স্থবির, উৎপাদন স্থবির, বিচার ব্যবস্থা কুক্ষিগত, এই জায়গায় এসে আওয়ামী লীগকে যতগুলো অভিযোগ আপনারা অভিযুক্ত করলেন, সবগুলো অভিযোগ পাশ থেকে বললাম আওয়ামী লীগ খারাপ। আপনারা যে ফেরেশতা, আপনারা যে মহামানব, আপনারা তো ২১ মাসের জাতিকে সেটা প্রমাণ দিতে পারবেন। আজকে একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, একজন দিনমজুর, একজন কৃষক, একজন গৃহিণী আপনাদের সম্পর্কে যেসব মন্তব্য করছেন, ধরে নিলাম আওয়ামী লীগের সব লোকের মুখ বন্ধ, ওই মুখগুলোর কথাগুলোর মুখটা আপনারা আটকাতে পারবেন না। যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, যারা দিন আনে দিন খায়, তাদেরকে আপনারা কিভাবে আটকাবেন? তাই আজকে আমি একটু স্পষ্ট করে বলতে চাই যে তরুণ প্রজন্মকে, আমরা আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তি নিয়ে আমরা প্রকাশ্যে সবাইকে নিয়ে আমরা একদিন আলোচনায় আসবো, এবং এর পরবর্তীতে আমি বলবো যে শেখ হাসিনার সময় যে চুক্তি এবং খালেদা জিয়ার সময়, এরশাদের সময় যে চুক্তিগুলো হয়েছিল ভারতের সাথে, সেটাও নতুন প্রজন্মকে জানার আহ্বান জানাবো। এবং যেই আজকে যে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে যে ত্রিপুরার সাথে যে ডিজেলের যে লাইন, যে তেলের যে পাইপ, সেটা দিয়ে আপনারা এখন ভারত থেকে গ্যাস নিয়ে আসছেন। আজকে ভারত থেকে বিদ্যুৎ না হলে বাংলাদেশ অন্ধকার হয়ে যায়, ভারত থেকে ডিজেল আনতে হয়, তখন আপনাদের সেই স্লোগানগুলো কোথায় থাকে? ঢাকা না পিন্ডি, ঢাকা না পিন্ডি। আপনারা কথায় কথায় ভারত আক্রমণের পারলে কিছু করে দেখান না।
এইসব ভণ্ডামি, ভাওতাবাজি, মিথ্যাচার বাংলাদেশের প্রজন্ম বুঝে গেছে। তাই আজকে আমি বলবো যে আমেরিকার চুক্তি নিয়ে আমরা একটা কথা বলবো। ভালো সংবাদটা হচ্ছে এটা যে আমেরিকা থেকে 39 রকমের চিজ আসতেছে বাংলাদেশে। চিজ, পনির আসবে। আমাদের মধ্যে যারা হাড়টার বেড়াদের বেরিয়ে গেছে, গায়ে চর্বির দরকার, তারা এই 39 ব্র্যান্ডের চিজ টিজ খেয়ে গায়ে একটু চর্বি জমাবেন। এবং 10 ধরনের ব্র্যান্ডের শুয়োরের মাংস এবং গরুর মাংস আসতেছে। তো এটা খেয়ে মাশাল্লাহ পাঞ্জাবি টাঞ্জাবি পরে চোখে সুরমা দিয়ে দোয়া কারাত পরে আপনারা মুসলমান বেহেশতে যাওয়ার একটা রাস্তা তৈরি হবে। সেখানে দেখি কে কে শরীক হতে পারি আমরা আমাদের আগামী দিনের আলোচনায়, সেটাও থাকবে। আজকে আমি আর বিশেষ কিছু বলবো না, শুধু তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো, আমাদের যেসব সক্রেটিস আছে রাজনীতিতে, কারো কথা আপনাদের শোনার দরকার নাই। এখন পৃথিবী অনেক আধুনিক, যে কোনো তথ্য পাওয়া যায়। এবং নট অনলি দ্যাট, যে সিআইএ যে তথ্যগুলো ওপেন করেছিল স্বাধীনতা সংগ্রামের সময়, সেগুলো এখন আপনি পাচ্ছেন ওয়েবসাইটে। তো ইতিহাসটা আপনারা জানুন, এবং দিগ্ভ্রান্ত যারা হয়েছে তাদেরকে জানানোর দায়িত্ব আপনার। বাংলাদেশের সব লোক তো লেখাপড়া করলে দেশটা অন্যরকম হতো, কিছু লোককে তো বাটপার হতে হবে, চোর হতে হবে, ডাকাত হতে হবে। এটা তাদের কিছু করার নেই, তাদেরকে আমরা তৈরি করেছি। প্রদীপের নিচে যে অন্ধকার, সেই অন্ধকারে যাদেরকে আমরা বেড়ে উঠতে দিয়েছি, তার দায় তার প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। তাই আমি অনুরোধ জানাবো তরুণ প্রজন্মকে, আপনারা আপনাদের ইতিহাসটুকু জেনে নেবেন এবং আমাদের এখানে আপনারা আসবেন, প্রিয় স্বদেশে এসে আপনাদের অভিযোগগুলো জানাবেন। আপনারা যারা কথা বলতে চান, আপনাদের পরিচয় দিয়ে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হবেন। আমরা ভবিষ্যতে এই দ্বিপাক্ষিক চুক্তিগুলো নিয়ে এবং নতুন প্রজন্মের যেসব প্রশ্ন আছে, গালিগালাজ নয়, তর্ক বিতর্ক নয়, নতুন প্রজন্মের যতগুলো প্রশ্ন আছে আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের দুঃশাসন সম্পর্কে, আপনারা যারা অভিযোগ করেন আওয়ামী লীগকে, বিদেশি চুক্তি, সেই সবগুলোর বিষয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। সেখানে সত্যকে সত্য বলার, অন্যায়কে অন্যায় বলার, স্বীকার করার মানসিকতা নিয়ে আমরা কাজ করছি। তাই আজকে আমি অনুরোধ জানাবো, প্রিয় স্বদেশ আপনাদের জন্য কাজ করছে, দেশের নিপীড়িত মানুষের জন্য। এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা, আজকে অনেকে এখানে প্রশ্ন করেছেন আমাদের নেতা নাই। আপনাদের নেতা নাই তো কি হয়েছে? আপনারা সংঘবদ্ধ তো আপনাদেরকে না করেনি। আপনারা 2 জন 4 জন 5 জন 7 জন গ্রামে গ্রামে 70,000 গ্রামে 10 জন করে সংগঠিত হন না, প্রতি গ্রামে 10 জন করে করে হন। গ্রামে, থানা, ইউনিয়নে যারা আছেন, অফিস খোলার দরকার নেই, একটা ব্যানার খুলে জয় বাংলা চিৎকার দেওয়ার দরকার নেই। আপনারা সংঘবদ্ধ হন এবং আমরা নিশ্চিত যে বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের বিগত জীবনে কিছুই করতে পারেনি, আগামী দিনও পারবে না। আমরা আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে সুসংগঠিত হয়ে এই দখলদারদের আমরা উপরে ফেলবো। সেটাই হোক আজকের শপথ। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি সবার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহন, তৃণমূলের যিনি প্রতিষ্ঠা, আমাদের এই সংগঠক তৃণমূলের, এবং এই প্রিয় সদস্যের যিনি প্রতিষ্ঠাতা, এবং প্রিয় সদস্য শুধু অনলাইনেই কাজ করছে না, তাদের মূল কাজটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি থানায় থানায়, গ্রামে গ্রামে যে যেখানে আছেন তারা সংগঠিত হচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে, যারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে। আপনারা সুসংগঠিত হন, আমাদের পাশেই থাকুন, এবং সত্যকে সত্য বলতে আমরা শিখবো, অন্যায়কে না করতে শিখবো। আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকবেন আপনারা আমাদের ছেড়ে যাবেন না। আমরা এখনই আমাদের অনুষ্ঠান শেষ করব। স্বাগত জানাচ্ছি আজকের সবার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আজিবুর রহমান মোহন, আপনাকে স্বাগত। ধন্যবাদ প্রিয় টিভি বয়, যিনি দীর্ঘক্ষণ ধরে বিশ্লেষণমূলক আলোচনা করলেন। প্রিয় স্বদেশ, তৃণমূল মাটি ও মানুষের কথা বলে, বাংলার প্রতিচ্ছবি প্রিয় স্বদেশ। আসলে জেল জুলুম, অত্যাচার, নির্যাতন পার্ট অফ পলিটিক্স, এগুলো মেনে নেই। মুজিব আদর্শের সৈনিকরা রাজনীতি করে। দীর্ঘ প্রায় 2 বছর হতে চললো, অকথ্য নির্যাতনের শিকার হয়েছে সারা বাংলাদেশে। তৃণমূল থেকে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা মনে করি এখনো আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে। আমরা একটু দেখতে চাচ্ছি যে নেত্রী শেখ হাসিনা বিহীন বাংলাদেশ কেমন চলে। এই দীর্ঘ 20 মাসে বাংলাদেশের অবস্থা যে করুণ, যে তলানিতে ঠেকে গেছে, বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে তা উপলব্ধি করতে পেরেছে। আমি বিশেষ করে আহ্বান করব আমার যারা সারা বাংলাদেশের কর্মীরা, প্রিয় স্বদেশের কর্মীরা, আওয়ামী লীগের, তৃণমূলের কর্মীরা, প্রত্যেকটা নিরীহ মেহনতি মানুষ যারা বুভুক্ষ অবস্থায় আছে,
দুর্ভিক্ষ কবলিত, তাদেরকে যারা সহযোগিতা করছে সকলকে আমি ধন্যবাদ জানাই। দেশের জন্য যারা কাজ করে যাচ্ছে সবার প্রতি আমার প্রিয় স্বদেশ পরিবারের প্রিয় সদস্যের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আমরা যারা দেখছি প্রিয় স্বদেশ বিভিন্ন মাধ্যম থেকে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন পেজ থেকে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী সপ্তাহে আবার ফিরে আসব নতুন আঙ্গিকে, নতুন কিছু বিষয় নিয়ে। সে পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। যারা তৃণমূলের মানুষ আমাদের শুনছেন, তাদের দুঃখ বেদনা কষ্টের কথাগুলো আমাদেরকে জানাবেন, আমরা তুলে ধরবো প্রিয় স্বদেশের এই অনলাইন প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ। শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র, বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতায় তন্ত্র। তিলে তিলে বাঙালির এই পরাজয়, তিলে তিলে বাঙালির এই পরাজয়। আমি করি না করি না করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। বেকারের মিছিলটা যেন দিন দিন শুধু বেড়ে যাচ্ছে। রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আর ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে। বারবার শুধু এসে খেয়ে যেতে দেব না তো আর ধান। বাংলার দুশ্মন তোষামতি চাটুকার, সাবধান সাবধান সাবধান।